Hello, hello. So, Arijit, are we good to go? Can we proceed? Okay, so if I'm audible and visible, can you please confirm? Any one of you? Audible. Yes, ma'am. Okay. All right. Okay, so good evening and welcome everyone to this special class of NetGain. So earlier in the previous month, we had already conducted a pair of special classes, which had turned out to be really successful. Everyone was so happy about it, and so we had decided to conduct one more. So for this special class, we are really glad that we had invited Tanmoy sir, and he had accepted our invitation. So as a matter of fact, Tanmoy sir is a very prominent and eminent assistant professor of Department of Zoology, Vishwanagar Government College. So we are very proud that you are here with us in this forum, sir. And we are really hopeful that you'll have a good time, very jovial experience interacting with us. And I also expect the students to be interactive with him, make the best use of this special class, okay, and participate with various kinds of conversation. So we welcome you, sir, and we expect that every minute of this special class turns out to be the best experience for all of us. Thank you, sir. থ্যাংক ইউ প্রতীতি। Yes, sir. প্রথমত বলি যে আমি না তো এমিনেন্স না কিছু, খুব সাধারণ একজন, তোমার মতো সকলের মতোই। আর খুব দুটো কথা একটু বলে নেবো, 2 মিনিট আমি ওয়েস্টেজ করবো, মানে অ্যাপার্ট ফ্রম এডুকেশন পয়েন্ট অফ ভিউ। প্রথমত আমি যখন ছাত্র ছিলাম তখন এত মানে এরকম নেট পাওয়া ছেলে মেয়েরা পড়ানোর ব্যাপারে আগ্রহী ছিল এরকম ছিল না, নেটের সংখ্যাটাও অনেক কম ছিল। এই মুহূর্তে এদের মতো যারা প্রতিভাবান ছেলে মেয়ে আছে তারা যে এই তোমাদের জন্য ভাবছে, এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে ভেবে যে এখনকার ছেলে মেয়েরা কিন্তু অনেক বেশি ডাইনামিক এসব বিষয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওদের কেরিয়ার প্রোফাইল জানি, মানে ও আমাকে স্যার স্যার বললো প্রতিটি বটে, বাট ও অ্যাকচুয়ালি আমাকে দাদাই বলে। এখন কোনো ফর্মাল ব্যাপার নেই, কোনো বড় কিছু ফর্মাল ব্যাপারই নেই। আমি ওর দাদাই, সিনিয়র ইউনিভার্সিটি। ও যখন এমএসসি করছে নিয়ার অ্যাবাউট, তখন আমি পিএইচডি টার্মিনেশনের পথে প্রায়। অল্প কিছুদিনই দেখেছি ওদেরকে, ওরা যথেষ্ট সিরিয়াস, আমাদের মতো একটু কম বাদরামি করতো। আর দ্বিতীয়ত হচ্ছে অরিজিৎ সম্বন্ধে আমি কম জানি, তবুও দেখলাম ওদের মানে ওর যা কেরিয়ার প্রোফাইল, তাতে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সিএসআইআর নেট কোয়ালিফাই, দুজনই আইআইসিতে রিসার্চ করছে। ওদের জন্য অনেক উইশেস রয়েছে আমার, ভালো হোক ওদের, আরো অনেক ছাত্র তৈরি হোক যারা রিয়েলি নেটে মানে নেট গেইন করুক। নেট গেইন করুক, শুধু নেট কেন, ওদের যে গ্রাজুয়েশনের পরের এমএসসি যত এন্ট্রান্স আছে, তোমরা বিএইচইউ বলো, জেএনইউ বলো, ইত্যাদি যেগুলো আছে, জ্যাম আছে, টিআইএফআর আছে, আইজার আছে, নাইজার আছে, এগুলো যা টেস্ট আছে সেগুলোর জন্য আগামী দিন ওরা কন্ট্যাক্ট করুক, এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করুক। তোমাদের এক অদ্ভুত স্যাটিসফ্যাকশন যখন স্টুডেন্টরা পায় আর কি। আমাদেরও কিছু স্টুডেন্ট যখন পেয়েছে, যত এখন এত ইনস্টিটিউট, এত অনলাইন এক্সামিনেশন তখন ছিল না, আস্তে আস্তে এখন হয়েছে। আমরা ভাগ্যবান যে কিছু ভালো ছেলে মেয়ে তাদেরকে পাই, বহু সিরিয়াসনেস আছে তাদের মধ্যে। এবং এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে ওরা যে চেষ্টা করছে, এবং তোমরা সর্বত্র সবাই মিলে আছো একসাথে, এটা কিন্তু একটা বড় পাওনা। এবং আমি আমার স্টুডেন্ট লাইফে অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, তখন অনেক সাবজেক্টের ধোঁয়াশা ছিল সিনিয়রদের কাছ থেকে, সেগুলো কাটানোর চেষ্টা করেছি। এমনই আজকে একটা টপিকের মধ্যে দিয়ে আমি যাবো, যেখানে আমি আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এবং আমি বলা বাহুল্য যে আমি 12 বছর স্কুলে পড়িয়েছি। স্কুলের ছাত্রদেরকেও আমি ঠিক এই জায়গাটাকে খুব হাইলাইট করতাম এই কারণে, কোথাও একটা মনে হতো যে আমার মতো অবস্থা যেন না হয় এদের। কারণ আমি খুব ধোঁয়াশার মধ্যে থাকতাম বায়োকেমিস্ট্রি নিয়ে। হ্যাঁ, তো এই বায়োকেমিস্ট্রি জায়গাগুলো কিভাবে ইন্টারলিঙ্ক, কিভাবে আমরা একে অপরের সাথে যোগাযোগ সাধিত করি, কিভাবে আমাদের সাংস্কৃতিক জিনগুলোকে মানে কিভাবে কোলাবোরেট করে একসাথে একটা দারুণ অর্কেস্ট্রা বাজে আমাদের শরীরের মধ্যে, এবং তার মিনিমাম কিছু ফল্ট হলে কি হয় না হয় চেষ্টা করব আমি। আমার একটু লেন্থি লেকচারটা, আমি জানি না কতটা আমি পারবো শেষ করতে,
কারণ যখনই আমি বানাতে চেষ্টা করেছি পাওয়ার পয়েন্ট গুলো তখনই দেখেছি যে সমস্যা এসছে কিছু, যে এটা ছেড়ে ওটা বলবো না, ওটা বলবো না, একদিনে এতটা পড়াতে হবে, দেখি দিয়েই দিই যতটা পারি। তো আমি আর আমার ভাষণ দীর্ঘায়িত করছি না, একদম সোজা কথায় আমি টপিকে ঢুকছি। অরিজিৎ, আমি স্ক্রিন শেয়ার করছি তাহলে। ঠিক আছে। ভিজিবল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভিজিবল। থ্যাংক ইউ। আমার টপিক আজকে না, ওভারভিউ অফ বায়োকেমিক্যাল পাথওয়েজ, সোর্সেস অফ অল মেটাবলিক ফ্লুইড। এমন একটা টপিক বেছে নেওয়ার পিছনে বিশেষ কিছু কারণ আছে। সেটা হচ্ছে আমরা আজকে একটা বায়োকেমিক্যাল পাথওয়েকে এমন ভাবে দেখতে শুরু করব। আমি জানি সবাই এখানে যথেষ্ট ভালো ছেলে মেয়ে, তারা পড়াশোনা করে এসছে বায়োকেমিস্ট্রি আগে থেকেই, হায়ার সেকেন্ডারি মাধ্যমিক থেকে মোটামুটি শুরু হয়। তো আমরা কিন্তু তার সঙ্গে এই ছোটবেলার গ্লাইকোলাইসিস, স্টেপ সাইকেল, ইউরিয়া সাইকেল, অর্নিথিন সাইকেল, কুপরি সাইকেল, এই শান্ট, এগুলোকে নিয়ে আজকে একটুখানি দেখবো কিভাবে একে অপরের সাথে ইন্টারলিঙ্ক এবং কিভাবে একটা সার্কিটের মতো ধারণা হয় এরা। যেমন একটা পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড যেভাবে অ্যারেঞ্জ হয়, সেইভাবে কিভাবে এরা অ্যারেঞ্জ হয় আমাকে মানে ঘুরিয়ে দিয়েছিল এই পড়াশোনাটা। অ্যাকচুয়ালি লেনিনজারের একটা ছবি, এই ছবিটা আমি শেষে দেখাবো। আমি তখন বুঝতাম না, পরবর্তীকালে যখন একটা একটা করে সাইকেল করেছি এবং ইন্টারলিঙ্ক করেছি নিজে। আর বায়োকেমিস্ট্রি কিন্তু নিজে বোঝার জিনিস, বারবার করবে বারবার ভুলবে, চিন্তার কিছু নেই। বেসিক পাথওয়েটা যদি মনে রাখো, কেমিক্যাল স্ট্রাকচার গুলো পরীক্ষার আগে পড়ে নিয়ে কোনো মতে ডেলিভারি করলেও কিন্তু হবে, কিন্তু বেসিক মানে একেবারে বেসিক জায়গাটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য দর্পণে রাখতে হবে, তবে কিন্তু ভালো কিছু করা যাবে। তো আমি একদম টপিকে ঢুকছি। অ্যান ওভারভিউ অফ বায়োকেমিক্যাল পাথওয়ে, সোর্সেস অফ অল মেটাবলিক ফুয়েল ইন দ্য বায়োলজিক্যাল সিস্টেম। আমরা জানি যে মেটাবলিজম বলতে আমরা কি বুঝি, যে কোনো রকমের বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, মেবি ইন্টারগনিক, মেবি এক্সারগনিক, যেটা আমাদের উইদিন দ্য সেল অর টিস্যু হয়, যেটা এনার্জি প্রডিউস করে বা এনার্জি লিবারেট করে অথবা এনার্জি কনজিউম করে, তাকেই আমরা মেটাবলিজম বলি। এখন এই মেটাবলিজমকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করি। একটাকে একটা এক্সারগনিক প্রসেস, দ্যাট ইজ ক্যাটাবলিজম, ক্যাটাস্ট্রফি, দ্যাট ইজ লার্জার মলিকিউল আলটিমেটলি ভেঙে স্মলার মলিকিউলসে রূপান্তরিত হয়। আর একটা অ্যানাবলিক, যেটা হচ্ছে আমাদের এন্ডারগনিক প্রসেস, যেখানে আমাদের লার্জার মলিকিউল গুলো তৈরি হয়। মূলত আমরা বেশিরভাগ আমাদের বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, যেহেতু আমরা হেটারোট্রপস, আমাদের শরীরে বেশিরভাগই কিন্তু ক্যাটাবলিজমই। ক্যাটাবলিজম মূলত অটোট্রপসরা বেশি ভালো এফিশিয়েন্টলি করতে পারে, এবং আমরা জানি এটা ফটোসিনথেসিসের ক্ষেত্রে সেই লার্জার মলিকিউল গুলো তৈরি হয় এবং সেটা আমরা কনজিউম করি। তো শুধু তো কনজিউম নয়, আমাদের বেঁচে থাকতে গেলে অনেক কটা কাজ করতে হয়, সেই কাজের সমস্ত প্রসেস গুলি আমাদের সিস্টেম থেকে লাইফ তৈরি করে। তো এই যখনই সেটা হয়, তখন আমাদের একটা নেটওয়ার্কিং অফ ইনফরমেশন সিস্টেম, একটা নেটওয়ার্কিং অফ ফ্লো অফ ইনফরমেশন সিস্টেম অফ বায়োমলিকিউলস অর বায়োকেমিক্যাল পাথওয়েজ এর একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট থাকে। সেই অ্যারেঞ্জমেন্টটাই আমরা আজকে ফাইন্ড আউট করতে চেষ্টা করব। কোনো সময় বোরিং হলে কাইন্ডলি বলবে আমাকে, হ্যাঁ, যদি অসুবিধা হয় আমাকে বলবে, যে কোনো একজন হলেও বলবে। তো আমরা প্রথম শুরু করছি আমাদের জীবনের প্রথম মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফুয়েল। আমরা জানি তিনটে জিনিস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট মেটাবলিজম অনেক বড় জায়গা, আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম দিয়েই শুরু করছি। তো আমরা জানি কার্বোহাইড্রেট মেটাবলিজমের দুটো পাথওয়ে, একটা গ্লাইকোলাইসিস, একটা স্টেপ সাইকেল। আমি কিন্তু খুব ডিটেইল স্ট্রাকচার গুলোকে ওভারলুক করব। 145টা স্লাইড আছে, ফলে আমাকে স্কিপ করতে হবে কিছু জায়গা, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি যে জায়গাগুলো প্রয়োজন অবশ্যই বলে দেবো, এবং যে ভাবে পড়ালে সুবিধা হবে তোমাদের সেভাবেই করবো। তো গ্লাইকোলাইসিস, স্টেপ সাইকেলকে নতুন করে বলার কিছু নেই, আমি বেসিক জায়গাটায় একদম চলে আসছি, যেটা তোমরা এই প্রসেসটা জানো, ছোটবেলা থেকেই করে, তবুও একটুখানি বলা যে গ্লাইকিস, দ্যাট ইজ সুইট, লাইসিস মিন্স স্পিকিং। আমরা অনেকেই এই শব্দটার মিনিংটা জানি না, মানে এই জন্য কার্বোহাইড্রেটের সাথে ডায়াবেটিস, হ্যানা ত্যানাগুলোর সঙ্গে সম্পর্ক, মধুমেহ কথা বলি আমরা। অ্যাকচুয়ালি সুইট কথাটা এসছে গ্লাইকিস, মানে সরি উল্টো বললাম,
মানে গ্লাইকিসের মিনিং হচ্ছে সুইট। তো এই প্রসেসটায় আমরা আলটিমেটলি 6 কার্বন যে গ্লুকোজ, 6 কার্বন গ্লুকোজ যদি কোনো সময় আমরা দেখি তাহলে 6 কার্বন গ্লুকোজটা হাফ হাফ মানে 3টে কার্বনের দুটো মলিকিউল ডাইহাইড্রোক্সিঅ্যাসিটিক ফসফেট রাদার আবার ফসফোগ্লিসারাইড হয়ে আমাদের আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড আর পাইরুভেটে রূপান্তর। এখন প্রশ্ন হচ্ছে এই প্রসেসটা চলতে গিয়ে আমাদের কিছুটা জায়গায় এটিপি ব্যয় হয়, আবার কিছুটা জায়গায় এটিপি তৈরি হয়। তো এখানে সবসময় আমাদের ডাইরেক্ট এটিপির পরিমাণটা কিন্তু অনেক কম। সেই ডাইরেক্ট এটিপির পরিমাণটা আমরা অলরেডি জানি যে উপরের 2 অণু এটিপি আমাদের মোটামুটি খরচা হয়, হ্যাঁ, আর প্রিপারেটরি আর পে অফ ফেজ, প্রিপারেটরি ফেজে আমাদের 2 অণু গ্লুকোজের মানে 2 অণু এটিপি খরচা হয়, 2 molecules of ATP, and pay off phase আমাদের 4 molecules of ATP মানে প্রোডাকশন। 4 molecules এই কারণে বলছি ফসফোগ্লিসারাইড থেকে পাইরুভেট হতে দুটো, আর ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন ফসফেট আইসোমারেজ এনজাইম যে আবার এখানে এসে ফসফোগ্লিসারাইড দিয়ে পাইরুভিক অ্যাসিড হয়ে আলটিমেট হতে আবার দুটো, তাহলে 4টে। তাহলে আমার নিট গেইন কটা হচ্ছে, দুটো দুটো 4টে তৈরি আর উপরে দুটো খরচা। আমাদের আলটিমেট হওয়ার কথা দুটো, কিন্তু আমরা এই জায়গাটাই ছোটবেলা থেকে মনে হয় কোথাও একটা বোঝার অসুবিধা হয় যে আমাদের 38 মলিকিউলস এটিপির হিসাবটা নিয়ে আমাদের একটা গন্ডগোল থেকে যায়, যেটা পরবর্তীকালে আমরা বেশ অসুবিধার সম্মুখীন হই। আমি আসছি সেটার মধ্যে। প্রথমত আসি যে আলটিমেট গ্লুকোজের ফেট কি কি হতে পারে, এটাই কিন্তু আজকের বেসিক পড়াশোনার সবচেয়ে ভাইটাল জায়গা, যে গ্লুকোজটা আলটিমেট আমাদের 3টে ফেট হতে পারে। সবচেয়ে কমন ফেট যেটা, আচ্ছা স্লাইড দেখা যাচ্ছে না, ফুল স্ক্রিন করলে ভালো হয়? এনিওয়ান? So it's okay, sir. ফুল স্ক্রিন করলে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের 3টে ফেটের মধ্যে অ্যাকচুয়ালি প্রথম ফেট যেটা, সেটা তোমরা সবাই জানো, গ্লাইকোলাইসিসের আলটিমেট ফেট, দ্যাট ইজ অক্সিডেশন ভায়া গ্লাইকোলাইসিস, পাইরুভেট হতে পারে। একটা আমরা যদি বসে খাই তো সে খেতে জমবে আর এই স্টোরেজ গ্লাইকোজেন স্টার্চ অথবা সুক্রোজ। একটা পেন্টোজ ফসফেট পাথওয়ে যেটা আমরা পড়াবো, রিডিউলোজ 5 ফসফেট, আমরা জানি এটা সাংঘাতিক কাজ করে আমাদের নিউক্লিওটাইড ফর্মেশন হতে। এই কটা জিনিস আমাদের আলটিমেট ফেট হতে। আমরা এখানে গ্লুকোজ আলটিমেটলি ভেঙে এনার্জি লিবারেট করে সেটা তো জানি, পাইরুভেট করে দুটো NADH করে, ইজ মোস্ট ভাইটাল, এবং দুটো H প্লাস করে। আমরা এই দুটোকে একটু লক্ষ্য রাখবো, আমি কালকে করতে ভুলে গেছি বেশি রাতে, এই দুটোকে একটু অন্য কালি করলে ভালো হতো, অন্য রং করলে ভালো হতো, আমরা পরে পড়াশোনায় আসছি। So these are the background history of glycolysis and several biochemical pathways and its relationship. Glycolysis আমরা এগুলো একটু স্কিপই করে যাচ্ছি। আর দরকার হলে তোমরা পরে আমি স্লাইড শেয়ারের লিংক দিয়ে দেবো, আমি তোমরা ওখান থেকে দেখে নিও। এগুলো নিয়ে আর টাইম আজকে মনে হয় না পাবো, সেই জন্য আজকে এগুলো থাক, তোমরা এগুলো দেখে নেবে। নিপাসপুরের বুকনারে আর অবশ্যই পড়ো কিন্তু, কারণ কি সায়েন্টিস্টদের একটু জীবনী পড়া বা একটু এগুলো দেখাটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। বেসিক রিসার্চ সায়েন্সটা আমাদের কমে যাচ্ছে, বেসিক ভাবনা চিন্তা করতে হবে। খুব সাধারণ ভাবনা থেকে বড় রিসার্চ হয়, খুব বড় ভাবনা থেকে বড় রিসার্চ হয়েছে বলে আমার জানা। হ্যাঁ, তো যাই হোক, গ্লুকোজ আলটিমেটলি ভেঙে পাইরুভেট হতে পারে। এই পাইরুভেটের সাইকেলটা আমাদের, আমরা এই গ্লাইকোলাইসিসের 10টা সাকসেসিভ রিঅ্যাকশন স্টেপ আমরা দেখি, আমি দেখাবো। বাট আলটিমেট আমাদের হয় two molecules of pyruvate. Why? Because pyruvate is 3 carbon component and glucose is 6 carbon component. Ultimately 2 pyruvates are built. এবং এখান থেকে আমাদের একটা ইন্টারমিডিয়ারি স্ট্রাকচার ফর্মেশন হয়। আমরা জানি গ্লাইকোলাইসিস সাইকেলে মানে শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড, জল তৈরি হয়, এনার্জি লিবারেশন হয়, এগুলো ছোটবেলায় শুনেছি। এখান থেকে আমার যে 3 কার্বন যুক্ত কম্পোনেন্টটা তৈরি হয়, 3 কার্বন মলিকিউল, সেটা কিন্তু একটা কার্বন ডাই অক্সাইডকে রিলিজ করার পর আমার হাতে থাকবে কত?
দুই কার্বন যুক্ত কোনো কম্পোনেন্ট তৈরি করতে হবে, টু কার্বন কম্পোনেন্ট, দ্যাট ইজ অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে সেন্ট্রাল মলিকিউল, ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইজ দ্য ট্রানজিট ফেজ, যেটা কিনা গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের মাঝখানের ব্রিজ। এটা না থাকলে কিছুই হতো না, মানে আলটিমেটলি দুটো মলিকিউলস অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, কারণ দুটো পাইরুভেট, এই পাশে একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হচ্ছে, সেও আলটিমেট পাইরুভেটে রূপান্তরিত হয়েছে, সেটা আরেকটা অ্যাসিটাইল কোয়ে দিয়েছে। সেই কারণে আমরা সব জায়গায় বাইরে দুই দুই লিখে, এই ছোট ছোট কনসেপ্ট গুলো একটু ভুল থাকে ছোটবেলায়, ছেলেরা হিসাব মেলাতে পারে না, স্টুডেন্টরা সমস্যায় পড়ে, এবং আলটিমেটলি সেটা সাইট্রিক অ্যাসিড সাইকেলের মাধ্যমে কিন্তু 4 molecules of carbon dioxide and 4 molecules of water liberation। কিভাবে সেটা আমরা আসছি দেখি, কারণ এই 2 molecules কার্বন আলটিমেটলি 4 molecules কার্বনের সাথে প্রথম স্টেবল কম্পোনেন্ট 6 molecules মানে 6 কার্বন কম্পোনেন্ট তৈরি করে, 6 কার্বন এগেন কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, 5 কার্বন করে, 5 কার্বন এগেন কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, 5 কার্বনটা মানে আলফা কিটো গ্লুটারেট আলটিমেটলি সাকসিনাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের মাধ্যমে সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইকেলের মধ্যে থেকে যায় স্টেবল কন্ডিশনে, এবং সেইটার সঙ্গে 2 মলিকিউল মানে 2 কার্বন কম্পোনেন্ট যেই অ্যাসিটাইল কোয়ে এসে লাগে 4 আর 2 6 আবার। এবং এই প্রথম কার্বন সাইকেলটার মধ্যে যখনই স্টেবল কম্পোনেন্ট 6 কার্বন কম্পোনেন্ট তৈরি হয়, তখন তিনটে যে থাকে আর কি কার্বক্সিল, দ্যাটস ওয়াই ইটস অলসো কল্ড অ্যাজ CSI, এটাতে গেল পাইরুভেটের একদম অরিজিনাল একটা পিকচার। আলটিমেটলি এটা ছাড়াও আমরা একটা ইকোনমিক ইম্পর্টেন্ট স্টেট দেখি, দ্যাট ইজ অ্যানারোবিক কন্ডিশনে 2 molecules of ethanol and 2 molecules of carbon dioxide formation, anaerobic condition। anaerobic means কি ডাইরেক্ট অক্সিজেন না নিয়ে অন্য কিছু অক্সিজেনেটেড কম্পোনেন্ট। আর একটা অ্যানারোবিক কন্ডিশন যেটা আমাদের শরীরে অনেক সময় ল্যাক অফ অক্সিজেনের জন্য হয়, দ্যাট ইজ ফর্মেশন অফ ল্যাকটেট। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, আমরা পরে এটা দেখাবো করি সাইকেল পড়ানোর সময় যে ল্যাকটেট কিভাবে ফার্মেন্টেশন করে আলটিমেটলি অ্যালানিনের ফর্মেশন হয়, এবং আমি দেখিয়ে দেবো এটা। ফার্মেন্টেশন টু ল্যাকটেট ইন ভিগোরাসলি কন্ট্রাক্টিং মাসেল এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট এই কারণে বলা হয়েছে, আমাদের এরিথ্রোসাইটে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে, এবং আমরা জানি সবটি যে গ্লাইকোলাইসিস ফেজটা কিন্তু আমাদের হয়ে যায় সাইটোপ্লাজমের মধ্যে, আর ক্রেবস সাইকেলটা হবে কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এবং এটার পিছনেও একটা বিরাট বড় ইভলিউশনারি কজ আছে। আমি আসবো সাম আদার সেলস এন্ড সাম মাইক্রো অর্গানিজম যাদের ক্ষেত্রে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না, তারা কিন্তু বাধ্য হয় ফেজটাকে এখানেই শেষ করে। তো আমাদের এই 10টা যে ফেজ আছে, এই 10টা ফেজের সম্বন্ধে তোমাদের বলার দরকার হবে না, এই কারণে তোমরা এটা যথেষ্ট পড়ে এসছো, এবং যারা নেট গেনে এসছো তারা আশা করি এটা সবাই দেখে এসছো। আমি শুধু এখান থেকে যেটা বেসিক জায়গায় যাওয়া সেটাই আসছে, দ্যাট ইজ প্রিপারেটরি। That is phosphorylation of the glucose and this conversion of the glyceraldehyde। তো আমাদের ফার্স্ট প্রাইমিং ফেজে কি হয় দেখো, গ্লুকোজ এটা কিন্তু একমুখী ইউনিডাইরেকশন, এক্সোকাইনেজ এনজাইম এগুলো রেট লিমিটিং স্টেপ, মানে আমি আসবো ফসফোগ্লুকোকাইনেজ, হেক্সোকাইনেজ, এগুলো কোনটা কি রেট লিমিটিং, এটিপি রেট লিমিটিং কিনা, এএমপি রেট লিমিটিং কিনা আমরা দেখাবো, দেখবে পরে কি। এখন একটু ধোঁয়া ধোঁয়া লাগতে পারে, আলটিমেট সব মিলে যাবে পরে হিসাব। হ্যাঁ, হেক্সোকাইনেজ এবং ফার্স্ট প্রাইমিং সিচুয়েশনে দেখো গ্লুকোজ আলটিমেটলি এটিপি ব্যয় করলো, তো আমার লাভ গ্লুকোজ যেই মুহূর্তে এটিপি ব্যয় করলো আমার তো এটিপি মাইনাস হলো। তো আমি বলতাম কেন ছোটবেলা থেকে গ্লাইকোলাইসিস সাইকেল না হলে তো গ্লুকোজ 6 ফসফেট হলো। এখন গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট nothing but a type of isomerization process, and that's why isomerase enzyme is needed। isomerase enzyme আবার এক মলিকিউল এটিপি ব্যয় করে, দ্যাট ইজ সেকেন্ড প্রাইমিং ফেজ, এবং এইখানে কিন্তু আমার আলটিমেটলি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়। এখন একটা প্রশ্ন আসে যে নেটে তো কোনো রকমের প্রশ্ন আসে যে গ্লুকোজ কাউকে না খাইয়ে যদি গ্লুকোজ 6 ফসফেট বা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট খাওয়ানো যায় তাহলে তো স্টেপটা আরো তাড়াতাড়ি হবে, তাই না? না, তার কারণ আছে। কারণ হচ্ছে যখনই ফসফোরাইলেশন হয় তখন নেগেটিভলি চার্জ থাকতে তাকে মেমব্রেনের মধ্যে দিয়ে ঢুকতে অসুবিধা হয় কোনো কিছু, সেটা আমি আলাদা পড়াশোনাও করা যেতে পারে, আজকে টাইম পেলে বলবো। অ্যালডোলেজ এনজাইম আলটিমেটলি গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এইখানে মজা, গ্লিসারলডিহাইড 3 ফসফেট কার্বন, 3টে কার্বন কম্পোনেন্ট, এই পর্যন্ত আমার 6টা ছিল। বিস ফসফেট কেন, একটা কার্বন পজিশনে 1 আর 6 দুটো, মানে এই জন্য বিস ফসফেট, এর ঠিক মাঝখান থেকে ভেঙে গেল, তাহলে গ্লিসারলডিহাইড 3 ফসফেট
অলসো 3 কার্বন কম্পোনেন্ট, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটও 3 কার্বন। দুটো 3 কার্বন হলেও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আলটিমেটলি কিন্তু আমাদের গ্লিসারলডিহাইড 3 ফসফেটেই রূপান্তরিত হবে এবং ট্রায়োস ফসফেট আইসোমারেজ দিয়ে এখান থেকে ঢুকে যাবে সোজাসুজি পে অফ ফেজ। পে অফ ফেজে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এইবার মনে হয় আগে পর্যন্ত আমার সব ব্যয় হয়ে গেছে, এবার ইনকাম। এটা ব্যবসার মতো ইনভেস্টমেন্ট, তারপরে টাকা আসার প্রসেস। But glyceraldehyde 3 phosphate ultimately 1,3-bis-phosphoglyceride. That is oxidation and phosphorylation, most important phase. এইবার এখানে দুটো ইনসিডেন্ট ঘটে। এখানে একটা NADH ঘটছে, আবার একটা ATP ফর্মেশন হচ্ছে। আমি এখানে দুটো করে লিখে রেখেছি কেন? ওই একই কথা, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটও আলটিমেট গ্লিসারলডিহাইড ফসফেটে রূপান্তরিত হবে এবং দুটো মলিকিউলস NADH হবে, দুটো মলিকিউলস ATP হবে। আবার একই ইনসিডেন্ট এইখান থেকে আসতে গিয়ে দেখো এটিপি ফর্মেশন হয়েছে সেকেন্ড ফেজে, মানে 3 ফসফোগ্লিসারাইড। আগে ছিল 1,3, তাহলে একটা 1 নম্বর পজিশনে একটা বেরিয়ে যাবে, তাহলে এটি মানে এডিপির সাথে পিআই লেগে গিয়ে এটিপি ফর্মেশন হচ্ছে এবং শেষে গিয়ে আমার আবার ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল যেহেতু পাইরুভেটে রূপান্তরিত হচ্ছে, তাহলে ফসফো গ্রুপটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ফসফোইনল পাইরুভেট টু পাইরুভেটে রূপান্তরিত হচ্ছে। সুতরাং আমার এখানে 2 আর 2 4টে মলিকিউলস এটিপি ডাইরেক্ট প্রোডাকশন, আর দুটো মলিকিউলস NADH প্রোডাকশন। মজার ঘটনাটা ঠিক এখান থেকে শুরু। এটা একই ফেজ আমার দেখানো আছে, তোমাদের অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি। এই এনজাইম প্রেজেন্ট ইন দা মোস্ট সেল, বাট লিভারের ক্ষেত্রে গ্লুকোকাইনেজটাকে যেটা হেক্সোকাইনেজের আইসোমার, আর কিছুই না এখানে। এখান থেকে এগুলো আমি স্কিপ করছি মোটামুটি। These are the 10 steps. এই 10 স্টেপসটা আমরা অলরেডি আলোচনা করলাম। তো গ্লুকোজ এটিপির সাথে গ্লুকোজ 6 ফসফেট, এখানে এটিপি মাইনাস হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট আবার এখনো এটিপি খরচা করছে, পুরো গ্লুকোজ 1,6 ফসফেট তৈরি করছে। এই পর্যন্ত প্রিপারেটরি ফেজ গেল। পে অফ ফেজে আমার এইবার আসছে গ্লুকোজ 1,6 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 3 কার্বন কম্পোনেন্ট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট অলসো 3 কার্বন কম্পোনেন্ট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আলটিমেটলি গ্লিসারলডিহাইড 3 ফসফেটেই রূপান্তরিত হবে এবং ওখান থেকে সাইকেলটা পরবর্তীকালে আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট ইনঅর্গানিক ফসফেট দেবে, একটা NADH প্লাস নেবে, 1,3-bis-phosphoglyceride এবং NADH আর H+ ফর্মেশন। এভাবে 1,3 ওই এডিপি আবার ইনঅর্গানিক ফসফেটটা লেগে গিয়ে আলটিমেট এডিপি ফর্মেশন হবে, যেহেতু একটা এই যে 1 নাম্বার কার্বন মানে পজিশনের ফসফেটটা বের হবে, একই ভাবে আমার আরেকটা এটিপি এখানে তৈরি। তাহলে আমার নিট গেইন হচ্ছে, এটা নিট গেইন বলছি, কিন্তু নিট গেইন বলছি এখানে দুটো NADH তৈরি করলাম আর 4টে এটিপি পে। এ পর্যন্ত কারো অসুবিধা আছে? এ পর্যন্ত কারো অসুবিধা আছে? এই না স্যার। প্রসিড করছি তাহলে। এইবার এই পর্যন্ত তোমাদের এই হিসাবটা প্রিন্সিপাল হিসাব মাথায় রাখবে। দুটো NAD, দুটো ADP, দুটো PI, আলটিমেটলি আমার দুটো ATP তৈরি হয়েছে আর NADH তৈরি হয়েছে। NAD প্লাস আলটিমেটলি দুটো NADH ফর্মেশন করেছে, তো H প্লাস তৈরি করেছে, তাহলে দুটো H প্লাস তৈরি করেছে আর দুটো ATP ফর্মেশন করেছে। এইবার মজা, মজা কোথায়? এখান থেকে আমার কি তৈরি হয়েছিল? হ্যাঁ 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 বলো। স্যার এর আগের স্লাইডটা কাইন্ডলি একবার বলতে পারবেন? আমি বুঝতে নেটওয়ার্ক এইটা। ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes. স্যার এখানে 10 steps of glycolysis. I have already discussed about that. এই 10টা স্টেপ কিন্তু আমি একটু আগে ওই ছকের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছি, তবু তোমাদের ব্রিফিং করার জন্য একবারে 10টা স্টেপ দেখানো আছে। এই 10টা স্টেপে আমি বলতে চেয়েছি 1 থেকে 3, এটা হচ্ছে প্রিপারেটরি ফেজের মধ্যে পড়ছে। প্রিপারেটরি ফেজে এটিপিটা আমার ব্যয় হচ্ছে, দ্যাট ইজ এটিপি আলটিমেটলি এডিপি প্লাস মানে এডিপি হয়েছে, তার মানে আমার এখানে এটিপি মাইনাস, এখানেও এটিপি মাইনাস। এরপরে ফ্রুক্টোজ 1,6-bis-phosphate আইসোমারাইজ এনজাইম দিয়ে মানে আলটিমেটলি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 3 কার্বন কম্পোনেন্ট, এটাও 3 কার্বন কম্পোনেন্ট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ডাইরেক্টলি আসতে পারে না, আলটিমেট গ্লিসারলডিহাইড 3 ফসফেটেই রূপান্তরিত হয়ে আসে এবং সেই কারণে এইখানে একটা এনজাইম লাগে, দ্যাট ইজ আইসোমারেজ এনজাইম।
এবং সেই এনজাইমটা গ্লিসারলডিহাইড ট্রিফসফেট, তার মানে 2 মলিকিউলস হবে, এখানে 2 বসিয়ে নাও মনে, 2 মলিকিউল গ্লিসারলডিহাইড, এবং সেখানে একটা NADH আলটিমেট মানে NAD প্লাস NADH হবে, এবং নেক্সট স্টেপে 1,3 ফসফোগ্লিসারেট, বিসফসফোগ্লিসারেট যেটা, সেটা আলটিমেট 3 ফসফোগ্লিসারেট তৈরি করে। সুতরাং সেখানে একটা এটিপি তৈরি হয়েছে। কেন? বিকজ একটা 1 পজিশনের ফসফেটটা রিলিজ হয়েছে এখানে। আবার এইখানে 3 ফসফোগ্লিসারেট 2 ফসফোইনল মানে ফসফোগ্লিসারেটের ফরমেশন হওয়ার পর এই ফসফোইনল পাইরুভেট আলটিমেট যে ফসফোইনল ফসফো গ্রুপ, এটা আলটিমেট যদি শুধু পাইরুভেট ফরমেশন করে, তাহলে আমার একটা ফসফেট আবার রিলিজ হবে। তাহলে এই একটা এটিপি প্লাস এই একটা এটিপি প্লাস, এটা যদি গ্লিসারলডিহাইড থেকে একটা হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটাইল ফসফেট থেকেও একটা হবে, তাহলে মোট 2 2 4 হলো। NADH একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটাইল ফসফেট থেকেও আসবে, একটা গ্লিসারলডিহাইড থেকে আসবে, তাহলে NADH দুটো পেলাম, আর এখানে আমার দুটো ব্যয় হয়েছে। সুতরাং আমার 4টে এটিপি তৈরি হলো, আর 2টো এটিপি ব্যয় হলো, আর 2টো NADH তৈরি। ওকে স্যার। এইটাই এখানে একদম ব্রিফিং করা। তোমরা স্ক্রিনশট নিতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই, নিয়ে নিও। স্যার আপনি পিডিএফটা পাঠিয়ে দেন তাহলে সুবিধা হতো। প্রতিটি বা অরিজিতের মাধ্যমেই আমি ওই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমি স্লাইড শেয়ারটা একটু আপলোড করে ওই লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। একটু একদিন দেরি হবে, আমি দিয়ে দেবো, একটু 15 তারিখ পর্যন্ত ব্যস্ত আছে, আমি করে দিয়ে দেবো। হ্যাঁ, চিন্তা করো না, পেয়ে যাবে। হ্যালো, তো গ্লিসারলডিহাইড ট্রিফসফেটে থেকে আমার যে দুটো NADH পাচ্ছে, এইখানটাতেই আমার আলটিমেট ও অ্যাসিটাইল করে হবে, কারণ পাইরুভেট আলটিমেট কার্বন কম্পোনেন্ট, সেখান থেকে 2 কার্বন কম্পোনেন্ট হবে, একটা কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে, এবং ওই অ্যাসিটাইল কোয়েরই কেবল পারমিশন আছে মাইটোকন্ড্রিয়ায় ঢোকা। সুতরাং সে যখন মাইটোকন্ড্রিয়ায় ঢুকবে ওই সময়টাতেও সে আবার NADH রিলিজ করবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে মাইটোকন্ড্রিয়া শক্তির আধার। সুতরাং সাইটোপ্লাজমের যে টু সাম এক্সটেন্ট এনার্জি লিবারেশন হয়, সেটা কিন্তু হলো, আলটিমেট হয়েছে সে, কিন্তু সেটা এত মাইনর, এবং সেখান থেকে একটা বাই প্রোডাক্ট দিয়ে দিয়েছে NADH, যে NADH-টা আমাদের কমপ্লেক্স 1 2 3 4 এবং 5 পাঁচটা কমপ্লেক্স ট্রান্সপোর্ট চেনে আছে, এবং সেখানে তোমরা দেখেছো কমপ্লেক্স 1 এ হচ্ছে NADH এর লিবারেশন ঘটে, এবং সেখান থেকে কিছু H+ আয়ন ইন্টারমেমব্রেন স্পেসে যায়, কমপ্লেক্স 2টা দুপাশে থাকে, আর এটা ইন্টিগ্রাল থাকে, ওই জন্য ওখানে FADH আলটিমেট ভাঙে, এবং কমপ্লেক্স 3 এর মাধ্যমে এবং 4 এর মাধ্যমে আলটিমেট ইলেকট্রন এই টু সাইকেলটা কমপ্লিশন হয়, এবং সেখানে কিছু ইলেকট্রন ক্যারিয়ার লাইক সাইটোক্রোম C FAS এই প্রোটিনগুলো থাকে, এবং তার যে বাই প্রোডাক্ট সেইখানে ওই NADH এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গিয়ে যে H+ দেয়, সেগুলোই প্রোটন মোটিভ ফোর্স তৈরি করে আমাদের ওই ফার্নান্ডেজ মোরান পার্টিকেল দিয়ে আলটিমেটলি ইলেকট্রন গুলোকে ফ্লো করিয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরের ম্যাট্রিক্সে ঢুকিয়ে দেয়, এবং ফার্নান্ডেজ মোরান পার্টিকেল দ্যাট ইজ অলরেডি প্রেজেন্ট ইন দা ইনার মাইটোমেমব্রেন, সেটা কিন্তু আমাদের এটিপেস কমপ্লেক্সের মাধ্যমে দেখা গেছে হিসাব করে যে এক একটা NADH যদি ট্রাভেল করে কমপ্লেক্স 1 2 4, তাহলে সে ইকুয়াল অ্যামাউন্ট অফ এমন প্রোটন ছাড়ে যে প্রোটন দিয়ে আমার আলটিমেট প্রোটন মোটিভ ফোর্স দিয়ে কেনিওস্পোটিক থিওরি করলে জানতে পারবে যে সেখানে সে প্রোডাকশন দিচ্ছে হচ্ছে 3 মলিকিউলস। তাহলে আমার ওখানে 2টো মলিকিউলস তৈরি হয়েছে NADH, রাইট? তাহলে 2টো মলিকিউলস NADH যদি তৈরি হয়ে থাকে, তার ইকুইভ্যালেন্ট এনার্জি ফরমেশন এবিলিটি কত থাকবে? 6 ATP। 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে আমার ডাইরেক্ট 2টো ATP তৈরি হয়েছে, আর ফসফোইনল পাইরুভেট থেকে আমার 2টো তৈরি হয়েছে। আর ATP কনজিউম যেটা আগে হয়ে গেছে অলরেডি, যেটা পে অফ ফেজে হয়ে গেছে, সেটা 2টো। তাহলে আমার নিট গেইন কত হলো ATP? 10 মলিকিউলস আমি ATP পেলাম, যার মধ্যে 4টে পেলাম ডাইরেক্ট ATP, 6টা পেলাম ইনডাইরেক্ট ATP, 2টো মলিকিউলস আমার খরচা হয়েছে, আমার থেকে গেল 8 মলিকিউলস ATP। এ পর্যন্ত হিসাব বুঝতে অসুবিধা আছে কার? ঠিক আছে স্যার। আমি যদি NADH টাকে 2.5 ATP ধরি তাহলে? প্রশ্ন করেছো, একদম ঠিক, এবং এটাই ঠিক, তোমার হিসেবই ঠিক। 2.5, এবং আমরা FADH কে আমরা 1.5 মলিকিউলস ধরি বর্তমানে। বিতর্কেটা যায়নি এই জন্য
তোমরা বলতে পারো 1.5 মলিকিউল এটিপি হয় নাকি স্যার, মানে কোনোদিন এনার্জি কি হাফে হয়? অ্যাকচুয়ালি হয় না, ঠিক। কিন্তু হিসাবে দেখা গেছে যে 2 মলিকিউল গেলে ওদিকে পেরিয়ে 3 তৈরি হয় এটিপি, আর এদিকে 2 যদি যায় তাহলে মোটামুটি 2.5 5 তৈরি হয়। কিন্তু ওল্ড মানে ধারণায় মোটামুটি ওইটা 3 3 6, আর এদিকে হচ্ছে যে 2 2 4 ধরা হয়, মানে যেহেতু রাউন্ড ফিগারের হিসাবটাকে নিয়ে আসার জন্য। কিন্তু 2.5 5ও ঠিক। তো আধুনিক মতবাদ যদি তুমি বলো মানে তাহলে কিন্তু 2.5টাই ঠিক। মানে অ্যাকচুয়ালি তো এটা তো কাপলিং চলে 3 ডাইমেনশনালে চলে, মানে ইপিসিটা 3 ডাইমেনশনাল চলে, একসাথে সবকটা চলে না। ওই জন্য দেখা গেছে যে একটা এফএডি মানে এরকম ভগ্নাংশে হিসাব আসে, মানে হাজার হাজার মলিকিউল তৈরি হয়, সেখানে ওইভাবে হিসাবটা করতে গিয়ে দেখা যায় একটা হিসাবে ওরকম ভগ্নাংশে আসে। কিন্তু এটিপিকে তো তুমি ভগ্নাংশে হিসাব করা যায় না, সেই জন্য ওটাকে মানে আগের মতবাদ অনুসারে ওইভাবে 3 ধরা হয়। তুমি 2.5 ধরতে পারো, তাহলে হিসাবটা অন্যভাবে আসবে। আর কিছুই না, ওখানে আসবে 5, তাই তো 2.5 5, আর 2 7, আর 2 9, আর খরচা হবে 2, মানে 7টাই। এখানে একটা কথা বলার কথা, দ্যাট ইজ হোমোল্যাকটিক ফার্মেন্টেশন। এই যে পাইরুভেট আলটিমেট ল্যাকটেটে ফর্মেশন হয় অ্যানারোবিক কন্ডিশনে, হাই অ্যামাউন্ট এটিপি লাগে আমাদের। গ্লাইকোলাইসিস ইজ দ্য মেইন সোর্স অফ জেনারেশন এটিপি, আমরা জানি। কিন্তু NADH+ is one of the crucial cofactor required for APDH reaction, মানে গ্লাইকোলাইসিস এর জন্য। NADH thereby oxidizing it to NAD+, এই অ্যাকশনটা এখানে দেখানো হয়। এবং যে কারণে আমাদের মাসেল ফেটিগ হয়ে যায় এবং ব্যথা হয়, কিছুক্ষণ রেস্ট নিলে আমরা ঠিক হয়ে যায়। So these are some inhibitors of glycolysis. দেখো আয়োডোঅ্যাসিটেট। আয়োডোঅ্যাসিটেট হচ্ছে যে গ্লিসারালডিহাইড 3-phosphate to 1,3 বিসফসফোগ্লিসারেট, যেটা পে অফ ফেজ এবং প্রিপারেটরি ফেজের প্রায় লাস্ট দশার মধ্যে, মানে যেটা ট্রানজিশন, পে অফ ফেজের ট্রানজিশন, যে সেইখানে এসে কিন্তু যদি এই আয়োডোঅ্যাসিটেট ইনহিবিট করে দেয়, এই আয়োডোঅ্যাসিটেট দিয়ে এগুলো না দিয়ে জানো তো এখন অনেক ব্লাড সুগার বা এইগুলোর অনেক ট্রিটমেন্ট এখন করা হচ্ছে বর্তমানে, বেশ কিছু কাজ করা হচ্ছে এগুলো নিয়ে, তোমরা প্রচুর পেপার পাবে এগুলো নিয়ে। আর্সেনেট inhibit synthesis of ATP in the conversion of 1,3 বিসফসফোগ্লিসারেট to 3-phosphoglycerate। এখানে ATP ব্লকারে তোমাদের নেটে কিন্তু এই প্রশ্নগুলো খুব আসে, কে ATP ব্লকার, কে সাবস্ট্রেট ব্লকার, এরকম প্রশ্নগুলোই কিন্তু আসবে বেশি আসে। এই 4-5টা জিনিস একটু মনে রেখো, কষ্ট করে মুখস্থ রেখো। Fluoride inhibit enolase in conversion of 2-phosphoglycerate to phosphoenol pyruvate, phosphoglycerate 2-phosphoglycerate থেকে ফসফোগ্লিসারেট, এটাকে ফসফোইনল গ্লিসারেটও বলতে পারো। আর ব্রোমোহাইড্রক্সি যেটা, এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ইনহিবিটর। মানে তুমি যখন ওই যে 6 কার্বন কম্পোনেন্ট ভেঙে 3 এ ভাগ করছো, তখন ফসফোগ্লিসারালডিহাইড তো তৈরি হবে, কিন্তু এক মলিকিউল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হবে। তো ইনহিবিটরস অফ ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, এটা মাসেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অক্সামেট এফেক্ট অফ হরমোন ইন গ্লাইকোলাইসিস, আমরা জানি ইনসুলিন স্টিমুলেট করে হেক্সোকাইনেজ এবং গ্লুকোকাইনেজ, যেটা কনভার্টিং গ্লুকোজ টু গ্লুকোজ 6-phosphate। এই গ্লুকোজ 6-phosphate যদি না হয় প্রথম কাজ, তাহলেই কিন্তু গ্লাইকোলাইসিস বন্ধ হবে। সুতরাং ইনসুলিন এই কাজটা করে, ইনসুলিন আর একটা কাজ করে, এটা হচ্ছে এই তার মানে কি ফসফোরাইলেশনের প্রসেসগুলোকে এই মানে স্টিমুলেশন করে। গ্লুকোজ 6-phosphate তো গ্লুকোজ 1,6 বিসফসফেট, যে দুটোয় এটিপি লাগে সেই দুটোতেই ইনসুলিন কাজ করে। আর গ্লুকাগন দেখো stimulate liver glucose 6-phosphate by converting glucose 6-phosphate to glucose। আমি একটু পরে আলোচনা করব যখন লিভার থেকে আমরা কিভাবে মানে আমরা যখন স্টারভেশনে থাকি বা ইত্যাদি, তখন গ্লুকাগন কি করে। তোমরা জানো মানে আমাদের শরীরটা অদ্ভুত একটা হোমিওস্ট্যাসিস মেশিনারির মধ্যে দিয়ে চলে, ইনসুলিন গ্লুকাগন অ্যান্টাগনিস্টিক রোল প্লে করে। আমরা আসবো কিছু সেইখানে, আমি অ্যান্টিবডিক পার্ট হয়ে যখন পড়াবো দেখতে খুব ভালো লাগবে সেটা। To glucose and fructose 1,6 bisphosphoate। রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস আমাদের 3টে জায়গা খুব ইম্পর্টেন্ট, যেখানে থেকে আমরা রেগুলেশন করাতে পারি। সেটা হচ্ছে একটা হেক্সোকাইনেজকে প্রিভেনশন করে, একটা ফসফোগ্লুকোকাইনেজকে, একটা পাইরুভেট। এখন কেন প্রিভেনশন করব? এক তো আমরা ট্রিটমেন্ট করতে বিভিন্ন কারণে করি, আর দ্বিতীয়ত আমরা ওই পথ থেকে কেন অন্য জায়গায় নিয়ে যাব সেটা জানতে গেলে আমাদের অ্যান্টিবলিক পাথওয়ে এবং আমরা নিওগ্লুকোজেনেসিস যখন জানবো তখনই তখনই আমরা দেখতে পাবো সেটা।
টাইমটা দেখে নিই, ঠিকঠাক যাচ্ছি। সো ফসফোফ্রুক্টোকাইনেজ 1 অ্যাক্টিভিটি এটা কিন্তু লো এটিপি তে বেশি, আর হাই এটিপি তে হাই এটিপি কনসেন্ট্রেশন যদি থাকে তাহলে আমার এটা কম। সুতরাং এটা দেখতেই পাচ্ছ একটা স্টেপস ফসফোফ্রুক্টো মানে ফ্রুক্টোজ 6 ফসফেট এটিপি এর সাথে বাইন্ড করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আছে। মানে এটিপি বেশি থাকলে মানে হিন্ডারেন্স হবে এই প্রোডাকশন ফ্রুক্টোজ 6 ফসফেট প্রোডাকশন। একই ঘটনা এখানে ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায় তাহলে ফসফোরাইলেটেড পাইরুভেট কাইনেজে লেস অ্যাক্টিভেশন দেখায় এবং ডিফসফোরাইলেটেড পাইরুভেট কাইনেজটা মোর অ্যাক্টিভ হয়ে। আবার এইখানে দেখো লো ব্লাড গ্লুকোজ লেভেলে এটিপি যখন এটিপি তে ভাঙছে তখন কিন্তু প্রোডাকশন বাড়ে। এটা একদম সহজ একটা জিনিস, তোমরা নিজেরাও দেখে বুঝতেই পারছো। যেটা একটু আগে আমি বলছিলাম, তোমাদের বললাম যে লিভারের ব্যাপারটা একটু পরে বলবো, আবারও পরে আসবো আমি। মানে অ্যাট রেস্ট গ্লাইকোলাইসিস ডিউরিং এক্সারসাইজ, আমরা প্রথমে এটা ডিউরিং এক্সারসাইজ গ্লাইকোজেনটাও ভাঙবে, গ্লুকোজও আসবে দুদিক থেকে, সিনার্জিস থেকে। হেক্সোকাইনেজ এনজাইম আলটিমেট ফসফোফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ ফর্মেশন হবে এবং সবটাই পজিটিভ ফিডব্যাক হবে, মানে ফ্রুক্টোজ 6 ফসফেট। বাকি প্রসেস একদম যেমন হওয়ার, মানে ফিডওয়ার্ড স্টিমুলেশন, মানে ফিডব্যাক নয়। আর উল্টো ঘটনাটা এখানে হবে, দেখো যদি তুমি রেস্টে থাকো তাহলে গ্লুকোজ 6 ফসফেট তো ফর্মেশন হবে, কিন্তু যেহেতু গ্লাইকোজেন ফর্মেশন হচ্ছে, তুমি রেস্টে আছো, বেশি এনার্জি লাগছে না, গ্লুকোজ 6 ফসফেট নেগেটিভ ফিডব্যাক দিয়ে হেক্সোকাইনেজকে স্টিমুলেশন করে কমিয়েছে। আমি একটু আগে বলছিলাম যে এই টেস্টটা এই যে হেক্সোকাইনেজের কি ইম্পর্টেন্স সেটা তোমাদের বলছিলাম, এই ইম্পর্টেন্স। সুতরাং এই যে মানে এই যে সাইবারনেটিক্সটা, মানে এই যে রেজিস্ট্যান্স অর রেজিলিয়েন্স কি করবে, তৈরি করবে না ছাড়বে, নাকি বেশি প্রোডাকশন করবে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করবে। সুতরাং ফ্রুক্টোজ 6 ফসফেট আলটিমেটলি ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ফর্মেশন হবে এবং যত বেশি পাইরুভেট কাইনেজ ফর্মেশন হবে নেগেটিভ, মানে আলটিমেট পাইরুভেট যত হবে বা ফসফিনল পাইরুভেট তত নেগেটিভ ফিডব্যাক দেবে ফ্রুক্টোজ 6 ফসফেট। একই জিনিস এখানেও একই কথাই বলা আছে, একাধিকবার বলা আছে তোমাদেরকে হ্যামারিং করার জন্য, যাতে খুব বেশিবার পর গ্লুকোনিওজেনেসিসে আমি আসছি, গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস, তাই তিনটে জিনিস নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। নিও শব্দটার মানে হচ্ছে নতুন, মানে আদার দেন গ্লুকোজ যদি কোনোভাবে গ্লাইকোলাইটিক পাথওয়ে চালু, গ্লুকোজ দিয়ে তো চালু হয়, তাহলে নন গ্লুকোজ জিনিস দিয়েও কিভাবে চালু হবে সেটা যখন জানবো, দ্যাট ইজ গ্লুকোনিওজেনেসিস আর নিওগ্লুকোজেনেসিস। আর গ্লাইকোজেনেসিস যেটা, এটা গ্লাইকোজেন ফর্মেশন, জেনেসিস মানে তৈরি, গ্লাইকোজেন সন্ধি করেছে ইংরেজি, আর গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন ব্রেকডাউন। আমরা সবকটাই অলরেডি কিছুটা টাচ পেয়ে এসছি এবং আমরা জানি যদি ভালো ডাক্তারের কাছে যাই আমাদেরকে বলবে যে সবকিছুই একটু সীমিত খান, আর যদি একটু কম জানা ডাক্তারের কাছে তখন বলবে চাল, আলু, মিষ্টি এগুলো কম খান। কেন? তাই আজকে আমরা প্রিকারসর যেগুলো ল্যাকটেট, পাইরুভেট, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিডস এগুলো কনভার্ট করব আলটিমেট গ্লুকোজ, এতক্ষণ উল্টো ঘটনা হচ্ছে। ওই জন্য উপরের সবটায় দেখেছো যে একটা দুটো মানে শুধু ইউনি ডাইরেকশনাল পাথ হয়েছিল, বাদ বাকি সবই বাই ডাইরেকশনাল। আমরা এবার উল্টো পথে হাঁটা শুরু, যে আমরা কোন কোন জিনিস থেকে গ্লুকোজ আবার উল্টে পেতে পারি। কারো কি মাইকন আছে? মানে fasting requires all glucose and synthesis from the non-carbohydrate discussion. Oxaloacetate is starting material for gluconeogenesis. আমরা আজকে বলা উচিত আর কি, আমার পুরো স্লাইডটা রেডি হয়ে গেছে। 8 ঘন্টা আগে তোমাদের এখানে বসার 8 ঘন্টা আগে হঠাৎ মনে হলো যে এই ছকটা যেখান থেকে আমি সবচেয়ে ভালো শিখেছি সেইখানেরই ছবি। আপনাকে দেখো আমার সবই কিন্তু কালারিং ছবি, এই ছবিটা সাদা কালো আছে। আমার স্যার মারা গেছেন রিসেন্টলি, আমার গুরু বলতে পারো, অজয় পাল আর কি, তার বইয়ের একটা পৃষ্ঠা
না দিলে বোধহয় অন্যায় হয়ে যেত, তাই আজকে তোমাদের এই লেকচারে আমি দিয়েছি। তো এটা না স্যারের বই খুব ভালো ছিল আর কি। কারণ আমি সব বইয়ে পাচ্ছিলাম একটু গ্লাইকোলাইসিস পর্যন্ত, কিন্তু আলটিমেট মাইটোকন্ড্রিয়াতে কি হয় সেটা আমি পাচ্ছিলাম না, মানে দ্যাট ইজ ফার্স্ট বাইপাসটা পাচ্ছিলাম। সেকেন্ড থার্ড বাইপাসটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সব জায়গায়, ফার্স্ট বাইপাসটাও আমাদের দিতে হবে। হোয়াট এভার, টাইম নষ্ট করবো না ইমোশনাল হয়ে। গ্লাইকোজেন থেকে আমাদের গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হয় আলটিমেট। মানে গ্লাইকোজেন যদি ভাঙে, এই স্টেপটা নিয়ে আবার আমরা পরে পড়াশোনা করবো। এই শুধু এই স্টেপটা, গ্লাইকোজেন গ্লুকোজ 6 ফসফেট ইউরিডিন ডাইফসফেট, এইটা নিয়ে আমরা পরে পড়াশোনা করবো। তো এখান থেকে গ্লুকোজ 6 ফসফেট আসতে পারে, বুঝতেই পারছো, মানে ডাইরেক্ট গ্লুকোজ না এসে গ্লুকোজ 6 ফসফেট চলে আসে। ফ্রুক্টোজ 6 ফসফেট, এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেহেতু বহুমুখী, ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। আবার এখান থেকে দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তো এই যে NADH ডাইহাইড্রক্সি অ্যাসিটাইল ফসফেটটা তো জানোই, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেটিক পাথের সেকেন্ড, দ্যাট ইজ ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট, 1,6 বিসফসফেট না 2,6 বিসফসফেট। আর থার্ড বাইপাস এটা, কিন্তু ফার্স্ট বাইপাস যেটা ফার্স্ট বাইপাসটা দেখো মাইটোকন্ড্রিয়ায় যখন পাইরুভেট ঢোকে, তখন পাইরুভেট তোমরা ক্রেবস সাইকেলে একটু মনে করলেই দেখবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এগুলো ছিল তো 4 কার্বন যুক্ত কম্পোনেন্ট। তো এখান থেকে দেখো পাইরুভেটের সঙ্গে একটা কার্বন ডাই অক্সাইড লেগে গিয়ে, পাইরুভেট 3 কার্বন কম্পোনেন্ট, পাইরুভেটের সঙ্গে 1 কার্বন লেগে গিয়ে, কার্বন ডাই অক্সাইড লেগে গিয়ে আগে রিলিজ করেছিল, এখন দেখো লাগছে পাইরুভেটের সঙ্গে লেগে গেল, লেগে গিয়ে অক্সালো অ্যাসিডেট তৈরি করছে, এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড আবার ছাড়ছে, ছেড়ে দিয়ে ফসফোইনল পাইরুভেট হচ্ছে। মজার ঘটনা হচ্ছে এই ফসফোইনল পাইরুভেট কিন্তু মাইটোকন্ড্রিয়ার বাইরে যেতে পারে, তো দ্যাটস ওয়াই ফসফোইনল পাইরুভেট আবার গিয়ে ওখানে মিশতে পারে। সুতরাং তোমার ঢুকেছিল পাইরুভেট, পাইরুভেট আলটিমেটলি ফসফোইনল পাইরুভেটে রূপান্তরিত হলো পেপ কার্বক্সিলেজ। পেপ কার্বক্সিলেজ খুব ইম্পর্টেন্ট এনজাইম। ওদিকে সালোক সংশ্লেষে তুমি যখন ফটোসিনথেসিস করবে, রুবিস্কো ইজ অলসো ইম্পর্টেন্ট এনজাইম। পৃথিবীতে এই দুটো না থাকলে যে কি হতো না ভগবান জানে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কার্বন ডাই অক্সাইড ছাড়া ধরার জন্য। কোনোদিন সময় হলে বলবো, কোনোদিন পৃথিবী গোল দেখা হলে আমার কথা হবে এগুলো নিয়ে। ফসফোইনল পাইরুভেট, এখান থেকে আবার আমরা কার্বন ডাই অক্সাইডকে মানে আলটিমেট ফসফোইনল পাইরুভেট এই পর্যন্ত রেখে দাও, এখান থেকে আর নেবো না কিন্তু, কারণ দেখো এটা পিছন দিক থেকে গেছে এখান থেকে। তো ল্যাকটেট আলটিমেট পাইরুভেটে রূপান্তরিত হয়। কিভাবে হয় আসবো আমরা, ল্যাকটেট ডিহাইড্রোজিনেসকে অলরেডি একটুখানি দেখিয়েছি, পরে ডিটেল আসছি করি সাইকেল পড়ানোর সময় পরে। পাইরুভেট আলটিমেটলি এখান থেকে দেখো পাইরুভেটের দুটো ফেট হতে পারে, একটা তো এই যে ল্যাকটেট দিয়ে পাইরুভেট হতে পারে, আর একটা অ্যালানিন থেকে আসতে পারে। অ্যালানিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আমরা অনিডিন সাইকেল পড়বো আজকে, ইউরিয়া সাইকেল। অ্যালানিন থেকে পাইরুভেট এসেও কিন্তু অক্সালো অ্যাসিডের ফরমেশন করতে পারে। সো ইন্টারলিঙ্ক হচ্ছে, দেখ আলটিমেট ল্যাকটেট দিয়েও এই সাইকেলে ঢুকে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিড দিয়েও ঢুকে যাচ্ছে, মানে অদ্ভুত ঘটনা ঘটছে, গ্লাইকোজেন থেকেও ঢুকছে। সুতরাং তুমি যাই খাও আলটিমেট সেটাই কিন্তু শেষ পর্যায়ে যাচ্ছে। এবং অক্সালো অ্যাসিটেট ফরমেশন হওয়া মানেই কিন্তু সেই ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকে যাওয়া, ম্যালেটে চলে যাওয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেলে ইনকর্পোরেট হয়ে। একই জিনিস এখানে আছে, কেন ওটা দেখিয়েছি বুঝতেই পারছো। এখানে শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা দিয়ে দেখানো আছে বাইপাসটা, আর এখানে ওখানে আমি দুটোই দেখালাম, ওই জন্য স্কিপ করছি এগুলো। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস ইজ নট জাস্ট এ রিভার্স অফ লাইফ। অনেকেই এই প্রশ্নটা করে ভাইবায়, যে গ্লাইকোলাইসিসের উল্টো প্রক্রিয়া গ্লুকোনিওজেনেসিসে করা যায়? পুরোপুরি কিন্তু হবে না। কেন হবে না? উত্তরটা আশা করি কিছুটা পেয়ে গেছে। প্রথম কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতেও ল্যাকটেট, অ্যালানিন এগুলো দিয়ে ঢুকতে পারে, এটা ক্রেবস সাইকেলের কম্পোনেন্ট হিসেবে। Several steps are different to that control one path. So বাইরে থেকে আসে যে 2,6 বিসফসফেট, সেটাও কিন্তু জানেন না। These steps are different from the glycolysis. Actually pyruvate to PEP, fructose 1,6 বিসফসফেট to fructose 6 phosphate, এটাও উত্তর হয় না। গ্লুকোজ 6 ফসফেট to গ্লুকোজ, মানে গ্লুকোজ। কারণ প্রথম পাত এটা কিন্তু ইউনিডাইরেকশনাল ছিল, গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট। ওয়্যারএজ এখানে কিন্তু মানে উল্টো ঘটনা ঘটতো, গ্লুকোজ 6 ফসফেট to গ্লুকোজ। অ্যাপার্ট ফ্রম দিস থ্রি, গ্লাইকোলাইসিসে তো এই তিনটে জায়গা পার্থক্য আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্রেবস সাইকেলের সঙ্গেও ইন্টার রিলেটেড আছে ওই জায়গাটা। আমি তোমাদের অলরেডি দেখালাম, যেটা ল্যাকটেট, পাইরুভেট বা অ্যালানিন হয়ে আলটিমেটলি সেটা যখন বোর লাগছে
না স্যার, নো স্যার। কি আছে? কিন্তু আমি কিন্তু সারা জীবন শুনেছি ট্যাক্সোনমি আর বায়োকেমিস্ট্রি ইকোলজি এগুলো খুব বোর হয়ে যায় স্যার অনেক সময়। আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে গল্প করে করে পড়ানোর, যদি অসুবিধা হয় বলো। হ্যাঁ, সবাইকেই বলছি। এনজাইম অলরেডি এগুলো নিয়ে আলোচনা করেছি। রেগুলেটর অফ গ্লুকোনিওজেনেটিক এনজাইম, এগুলো ভালো করে তোমরা একটুখানি ছকটা দেখে নেবে, রেডি করা আছে। এটা একটুখানি অন্যরকম জিনিস, একটু তোমরা সেল সিগন্যালিং ও পরবর্তীকালে পড়বে। জি প্রোটিন কাপল রিসেপ্টর তোমাদের পড়া আছে নিশ্চয়ই। সেখানে জি প্রোটিন কাপল রিসেপ্টরে ওই আলফা বিটা গামা সাবইউনিটস এর মধ্যে জিএস আলফাটা যখন খুলে গিয়ে সাইক্লিক এএমপি কে স্টিমুলেশন করে, সাইক্লিক এএমপি সিডিপি আর সাইক্লিক রেগুলেটরি বাইন্ডিং এলিমেন্ট ফরমেশন করে, সাইক্লিক মানে এএমপি ফরমেশন করে, এএমপি অ্যাক্সেস সেকেন্ড মেসেঞ্জার, সেখানে এটা আবার ট্রানসক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে গিয়ে নির্দিষ্ট নিউক্লিয়াসের নির্দিষ্ট জিনে গিয়ে এক্সপ্রেশন করে আলটিমেট ব্লাড গ্লুকোজ ইনক্রিজ হলে মানে ইনক্রিজড নিউগ্লুকোজেনেটিক পাথওয়েতে স্টিমুলেশন করে। ফসফোগ্লুকোকাইনেজ মানে ফসফোগ্লুকোকাইনেজ তো একটা এনজাইম, তো সেটাও তো আমার প্রোটিওমিক্স, আলটিমেট সেটা জিনোমিক্স থেকে তৈরি হবে, তো সেটাও সেন্ট্রাল ডগমা দিয়ে তৈরি হবে। তো এই অ্যাক্টিভেশন আর ডিক্রিজ, কোনটা ডিক্রিজ করবে কোনটা অ্যাক্টিভেশন করবে, সেটা কিন্তু একটা সেল সিগন্যালিং এর মাধ্যমেই হয়। সুতরাং বায়োকেমিস্ট্রি কিন্তু মানে আমার মলিকিউলার বায়োলজি ভালো লাগে স্যার, বায়োকেমিস্ট্রি অত ভালো লাগে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। বিরিয়ানির আলু ভালো লাগে, মাংস ভালো লাগে না, এটা হয়। হ্যাঁ, সুতরাং আমাকে কিন্তু দুটোই পড়তে হবে, জানতে হবে, কারণ লো ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে স্টিমুলেশন করে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেলকে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিওগ্লুকোজেনেটিক পাথওয়ের মধ্যে চলে যায়। মানে নিওগ্লুকোজেনেটিক পাথওয়েতে ইনক্রিজড প্রসেসটাকে নেওয়ার জন্য লো ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে গ্লুকাগনকে স্টিমুলেশন করে ওখানে ইয়েতে মানে সিআরবিটি কে ইয়ে করে মানে স্টিমুলেশন করে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে, সেটাও তোমরা জানতে পারবে। এতে হরমোনাল কন্ট্রোল অফ গ্লাইকোলাইসিস এন্ড গ্লুকোনিওজেনেসিস একই জিনিস। আর একটু জটিল হিসেবে এখানে আছে পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাক দিয়ে। এই হচ্ছে আমাদের সেই জায়গা, গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, এই যে গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোলাইসিস একেবারে পরিষ্কার করে দেওয়া আছে, সহজ ভাবে দেওয়া আছে। আগেরটাও এটাও, আগেরটা একটু বেশি ছক দিয়ে দেওয়া আছে, এখানে একদম তিনটে বেসিক পার্ট যেটা আছে, এই দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটিপি নেগেটিভ দেবে, অ্যালানিন নেগেটিভ দেবে, কে নেগেটিভ আর পজিটিভ, আর এখানে ঠিক উল্টো ঘটনা ঘটেছে, ঠিক আছে? এখানে দেখো পজিটিভ, এখানে দেখো নেগেটিভ, ঠিক উল্টো। ওই জন্য অনেকে রিভার্স বলে মানে ভুলভাল বলে দেয়। আর এইখানে এই ছকটা আছে যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, যে গ্লুকাগন, গ্লুকোজ যখন অ্যাবান্ডেন্ট তখন সেল সিগন্যালিং কিভাবে হবে, গ্লুকাগন কিভাবে পিকে পাথওয়ে কিন্তু একটা সেল সিগন্যালিং পাথওয়ে। আমি আজকে আর এটাকে বলে লেন্দি করব না, এরাও সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। সেল সিগন্যালিং এর দারুণ জায়গা অরিজিৎ পড়াচ্ছে, আমি জানি খুব ভালো পড়াবেও, এইগুলো পড়াচ্ছে বা পড়িয়েছে হয়তো, ওইগুলো জানাবেও তোমাদেরকে, পরে দেখবে। এবার আমরা ওইখানটায় আসছি, যে ওই যে ছোট্ট দশাটা মনে আছে 3 নম্বর ফেজ যেটা দেখিয়েছিলাম, মানে বাইপাস যেটা 3 দেখিয়েছিলাম, নিচ থেকে উঠেছিলাম, মনে করে দেখো স্যারের যে সাদা কালো ছবিটা ছিল সেটা মাইটোকন্ড্রিয়া থেকে উঠেছিলাম, সেকেন্ড বাইপাস, থার্ড বাইপাস মানে যেতে হবে একবার, সুবিধা হবে সুবিধা হলো। এই ফেজটা, এই থার্ড বাইপাস, এই এটা আমরা চলে এসেছি। আসি লিভার থেকে ব্লাড আর মাসেলের সম্পর্ক আলটিমেট আমি এখান থেকে যাই। ধরো মাসেলে গ্লাইকোজেন স্টিমুলেশন মানে গ্লাইকোজেন ফর্মেশন ব্রেকডাউন করেছে, ল্যাকটেট ফর্মেশন, এই ল্যাকটেটটার পারমিশন আছে লিভারে যাওয়ার। আর লিভারে একটা মানে গ্লুকোনিওজেনেসিস হওয়ার জন্য আলটিমেটলি জিটিপি ভেঙে যায়, এই জন্য চেহারা ভাঙে হচ্ছে, গ্লুকোজ ফর্মেশন হবে এবং এই গ্লুকোজ আলটিমেট ব্লাড থেকে মাসেলে আসবে এবং মাসেল থেকে আবার এটা ল্যাকটেট ফর্মেশন হবে। এই গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া, এই যে গ্লাইকোজেন ভাঙছে এন্ড গ্লাইকোলাইসিস, এটা কিন্তু বোথ আর স্টিমুলেটিং ফ্যাক্টর। স্টিমুলেটিং ফ্যাক্টর কেন বললাম, তোমরা প্রথমেই দেখেছো ডিউরিং রেস্টে কি হয়, ডিউরিং এক্সারসাইজে কি হয়, এটা কিন্তু ডিউরিং এক্সারসাইজ ফেজে দেখা হয়। তো মাসেল সেল আর লিভার সেলের মধ্যে ইন্টারকনভার্সন দেখানো হয়। কার্ডিয়াক মাসেল কেন হাঁপিয়ে যায় না, সেটারও একটা কারণ এখানে দিয়ে দিতে চেষ্টা করছি।
স্লাইড শো করার কাজ করার। আমরা এই যে গ্লুকোজের ইন্টার কনভার্সন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গ্লাইকোজেন আলটিমেটলি মাসেল সেলে গ্লুকোজ 6 ফসফেটে ফরমেশন হবে। পাইরুভেট যদি হয়ে গেল তো বেঁচে গেলাম, ল্যাকটেট হলো তো আলটিমেট সেটা পাইরুভেট হয়ে লিভার সেলে ঢুকবে, লিভারের মধ্যে সেটা আবার বিকাশার তৈরি করবে, কোনো একটা অন্য পথে ঢুকে যাবে, বা কোনো অ্যামাইনো অ্যাসিড ওই যে অ্যালানিন মনে আছে পাইরুভেট হয়ে ঢুকেছিল মাইটোকন্ড্রিয়ায়, ওখানে দেখালাম ফার্স্ট বাইপাসে, সেরকম ভাবে ঢুকতে পারে, ঢুকে গ্লুকোজ 6 ফসফেট হতে পারে। আমি আজকে কিছুই না একটা ইন্টার রিলেশন দেখাচ্ছি, কিন্তু তোমরা সব কটা সাইকেল পড়ে এসছো আমি জানি। এই ইন্টার রিলেশনটা পড়লে খুব মজা লাগবে দেখতে, আর মানে বায়োকেমিস্ট্রির উপর আর কোনো হেড থাকবে না, ভালো লাগবে, মানে কুইনাইন খেতে হবে না, মিষ্টি ওষুধ দিতে হবে। তো এই গ্লুকোজ 6 ফসফেট আলটিমেটলি আবার গ্লুকোজের ফরমেশন হবে। আমরা এটাও দেখেছি নিওগ্লুকোজেনেটিক পাথওয়ে। কার্ডিয়াক সাইকেল এই যে ল্যাকটেট, এটা ক্ষমতা, ল্যাকটেট আলটিমেটলি গ্লুকোজের ফরমেশন হতে পারে। সেই জন্য কার্ডিয়াক মাসেলে কোনোভাবেই আমাদের ল্যাকটেটের অনুমতি নেই, বিকজ ব্লাড স্ট্রিম থেকে ল্যাকটেট যে আলটিমেট গ্লুকোজ বা পাইরুভেটে ফরমেশন করবে, দ্যাটস ওয়াই পুরো কোনো হাবায়। গ্লাইকোজেন স্টোরেজ, গ্লাইকোজেন ই গ্লুকোজের পলিমার, এক্সট্রা রোটেটরি গ্লুকোজের পলিমার, এবং 1,4 আলফা কার্বনের আছে তোমার জানো কাইরাল কার্বনের লিঙ্কেজের মাধ্যমে আর 1,6 ব্রাঞ্চের মাধ্যমে 8 থেকে 14টা রেসিডিউস লাগবে। তো গ্লাইকোজেন সিনথেসিস, দ্যাট ইজ গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস কিভাবে হয়? গ্লাইকোজেনেসিস হতে গেলে আমাদের যেটা লাগবে, ফাইটিং উইথ দ্য টাইম রিয়েলি, গ্লাইকোজেন সিনথেসিস আমার আলটিমেটলি ডিব্রাঞ্চিং এনজাইম। হ্যাঁ, ডিব্রাঞ্চিং মানে আমরা একটু আগে ব্রাঞ্চিং করলাম, এটা ব্রাঞ্চিং, এই 116 ব্রাঞ্চ এভরি 8 to 4 is 14 রেসিডিউস, এখান থেকে ডিব্রাঞ্চিং এনজাইম হয়ে গ্লাইকোজেন ফসফোরাইলেজ হয়ে গ্লুকোজ 1 ফসফেট গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হবে। দেখো প্রথমে গ্লুকোজ 1 ফসফেট হয়, গ্লুকোজ 1 ফসফেট হলে কোনোভাবে সে গ্লাইকোলাইসিসে দিতে পারবে না till গ্লুকোজ 6 ফসফেট না হয়। সুতরাং একটা ছোট্ট ইন্টার কনভার্টিং এনজাইম লাগবে, যেটা হচ্ছে ফসফোগ্লুকোমিউটেজ। এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম যেমন ইম্পর্টেন্ট, ডিব্রাঞ্চিং এনজাইম যেমন ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিসে ঢোকার জন্য নিওগ্লুকোজেনেটিক পাথওয়েতে পাথ 3 বা বাইপাসে যদি এই এনজাইমটা না থাকতো ফসফোগ্লুকোমিউটেজ, তাহলে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিতই হতো না। গ্লুকোজ 6 ফসফেট আলটিমেটলি এই গ্লুকোজ 1 ফসফেট যদি হয়, গ্লুকোজ 6 ফসফেট হলে তো গ্লাইকোলাইসিসে ঢুকে গেল বাইপাসে, যদি না হয় তাহলে গ্লুকোজ 1 ফসফেট ইউরিডিন ডাইফসফেটে রূপান্তরিত হবে। অলরেডি ওখানে দেখানো আছে, দেখুন সেলের ওই ছবিটার মধ্যে, সেলের ওই ছবিটার মধ্যে ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ ফরমেশন করবে এবং ইউরিডিন ডাইফসফেট বেরিয়ে যাবে, গ্লুকোজ আবার গ্লাইকোজেন সিনথেসিস করবে। আর যদি এই সব কিছু না হয় তাহলে ইউটিপি মানে আলটিমেট ইউডিপি ফসফোরাইলেজ এনজাইম দিয়ে এই কিছু বেরিয়ে যাবে, যেটা ইউডিপি ছিল ইউডিপি গ্লুকোজ হবে। এবং এখান থেকে ইউডিপি যে বেরিয়ে যাবে, আবার ব্রাঞ্চিং এনজাইম যেটা ডিব্রাঞ্চিং এনজাইম যে কাজটা করেছিল উল্টো কাজ করে ব্রাঞ্চিং এনজাইম আবার ওকে গাদা গাদা বড় বড় স্ট্রাকচার, তাই তো না এখান থেকে আর কিছু নেই, একই জিনিসকে একইভাবে দেখানো আছে বেশি করে। গ্লাইকোজেন সিনথেসিস এগুলো স্ট্রাকচার, তারা একটু ভালো পড়াশোনা করতে দেখবে। আমি তো আঁকিবাজ ওগুলো এখন একটু কম দেখেছি, বসিয়ে দিতে হয় বসিয়ে রেখেছি। গ্লাইকোজেন ফসফোরাইলেজ, গ্লাইকোজেন ডিব্রাঞ্চিং এনজাইমের কাজ কোথায় কোথায় সেন্ট্রিং মানে কোথায় কোথায় কাজ করে এগুলো দেখানো হয়। হ্যাঁ, অ্যাভেলেবল ফর ফার্দার ফসফোরাইলেশন প্রসেসের জন্য আলফা কার্বন কোথায়, যেটা একটু আগে বলছিলাম কোঅর্ডিনেশন কন্ট্রোল অফ দ্য গ্লাইকোজেন মেটাবলিজম। দেখো এখানে ওই জি প্রোটিন কাপল রিসেপ্টরের কথা বলছিলাম, গ্লুকাগন, এপিনেফ্রিন, এগুলো তো আলটিমেটলি জিএস আলফা জিপিপি ফরমেশন করবে, সাইক্লিক প্রোটিন কাইনেজে কে ফরমেশন করবে। প্রোটিন কাইনেজে কি কি ঘটনা ঘটাতে পারে, একটা হচ্ছে ফসফোরাইলেজ কাইনেজ। এই ফসফোরাইলেজ কাইনেজ কে যদি মানে একটা প্রোটিন কাইনেজে দ্যাট ইজ ফসফোরাইলেজ কাইনেজ, ফসফোরাইলেজ কাইনেজ যদি আলটিমেটলি ফসফোরাইলেজ বি টু ফসফোরাইলেজ এ এবং গ্লাইকোজেন থেকে দেখো গ্লাইকোজেন ভাঙছে N-1, দ্যাট ইজ গ্লুকোজ 1 ফসফেট যেটা গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে অথবা গ্লুকোজ ইউরিডিন ডাইফসফেটে ফরমেশন হবে। সুতরাং ডিপেন্ড করবে গ্লুকাগন কিভাবে স্টিমুলেশন করছে এবং অ্যাডিনাইন সাইক্লেজ আছে। গ্লুকোজ মানে গ্লাইকোজেন সিনথেস, আবার সেটা গ্লাইকোজেন সিনথেস বি কেও ফরমেশন করতে পারে।
মানে সাইক্লিক এমপি ডুয়াল রোল আছে। আফটার মিল অর রেস্ট কি হতে পারে দেখো, আলটিমেট গ্লাইকোজেন সিনথেসিস, প্রোটিন ফসফোরাইলেজ, এই ফসফেটেজ এনজাইম ওই একই, মানে আগেরটা যেটা দেখিয়েছি সেটা এই যে গ্লাইকোজেন ব্রেকডাউন ইনহিবিটেড হবে আর গ্লাইকোজেন সিনথেসিস স্টিমুলেটেড হবে। কোনটা হবে নির্ভর করবে তোমার অ্যাক্টিভিটির উপর অথবা হরমোনের প্রেজেন্সের উপরে। সেই হরমোন যদি ভুলভাল থাকে তাহলে তো কিছু করার নেই, না থাকলে অসুবিধা। এক্সারসাইজ আর ফাস্টিং টাইমে কি হবে, একই জিনিস বারবার করেই দেখিয়েছি, আবারও বলছি, একটু মলিকুলার বেসিস দেখানো আছে এখানটায়। ইনসুলিন কি করে, ইনসুলিন রিসেপ্টর গিয়ে আলটিমেটলি প্রোটিন কাইনেসকে স্টিমুলেট করবে, গ্লাইকোজেন সিনথেস কাইনেসকে স্টিমুলেট করে। 1 to মানে A to B or B to A, এই যে কনভারসেশন সাম গ্লাইকোজেন স্টোরেজ। 2 নম্বরের কোশ্চেন গুলো নিতে খুব আসে এখানে, পম্পি ডিজিজ, বন গ্যারকি সিনড্রোম, হার্স ডিজিজ, 6, 7, মানে এগুলো হচ্ছে এক একটা টাইপ, কোনটা কোন এনজাইমের ডেফিসিয়েন্সি, কোন অর্গান এফেক্টেড হয় গ্লাইকোজেন, এবং তার আলটিমেট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি। অনেক সময় এটা দিয়ে প্রশ্ন আসে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এরকম, সেই পেশেন্টের প্রবাবল ডিজিজ কোন। তাদের মধ্যে যে ভন গ্যারকি, পম্পি পড়ি খুব ইম্পর্টেন্ট, অ্যান্ডারসন ম্যাকার্ডি এগুলো একটু কম আছে, আরশো আসে অল্প বিস্তর। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভন গ্যারকি আর পম্পি খুব আছে। দেখো কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার হয়, কজ ডেথ ইউজুয়ালি বিফোর এজ অফ। তুলে দেখো এই ছবিটা, স্ক্রিনশট অন্তত দেখো। এই নিচেরটা টাইপ 1 to 7 আর ইনহেরিটেড অ্যাজ অটোসোমাল রিসেসিভ, টাইপস 8 to 6 লিঙ্ক ফসফোরাইলেজ কাইনেস, increase amount of the normal factor, mild liver enlargement, mild hypoglycemia, RODG, যে টাইপ 1 অনেক কটা টাইপস আছে। এটা মেডিকেলের ব্যাপার, তোমরা ভালো করে পড়লে পড়বে। আমি আজকে এটা নিয়েই পুরো ক্লাস হতে পারে একটা, আমি এটা নিয়ে আর যাচ্ছি না। হ্যাঁ, তোমাদের শুধু যেহেতু নেটের জন্য পড়াশোনা একটু অন্য কিছু দিতে হবে, সেই জন্য দিলাম। সাইট্রিক অ্যাসিড সাইকেল আমরা ঢুকছি এইখানে মডেল। আমরা ডেথ সাইকেলে যে জানি, ট্রাইক্লোরোসিলিক অ্যাসিড সাইকেলকে একটা হাফ বলি। হাফ মানে বুঝো, এই যে এত ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে, এই হাব হচ্ছে, ওই হাব হচ্ছে, মাদুরের হাব হচ্ছে, মাটির তৈরি জিনিসপত্রের হাব হচ্ছে। হাব কথাটা মানে হচ্ছে সেখানে সর্বঘাটের কাটালি হবে, সবকিছু হয়। তো মেটাবলিক সিস্টেমে ডেথ সাইকেল এমন একটা হাব, এবং সেটা মাইটোকন্ড্রিয়া একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায় সেলের মধ্যে। তোমরা জানো সেই জন্য তাকে সেকেন্ড নিউক্লিয়াসও বলে। এটা মেজরিটি অফ দ্য কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড অক্সিডেশন বলো বা আরো অন্যান্য অনেক প্রসেসকে একসাথে চালায়, এবং সেটার মধ্যে দুটো প্রসেসই চলে, জানো, অ্যানাবলিজমও চলে, ক্যাটাবলিজমও চলে। শুধু তাই নয়, জিনিস আমি একবারই দেখাচ্ছি, তখন এটা দেখাবো, তখন দেখবে যে এই ক্যাটাবলিক্যালি অ্যানাবলিক্যালি কিভাবে ঘটে আমি দেখিয়ে দিচ্ছি। তো 3টে এনএডি, একটা এফএডি, একটা জিডিপি, অ্যাসিটাইল কোয়ে, এই হচ্ছে আমার মাদার। অ্যাসিটাইল কোয়ে যখন ঢুকবে, তোমরা আছো তো? মানে আমি তো স্ক্রিন দেখছি, জানি না খেতে দিতে গেছে কিনা। হ্যালো, হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, ঠিক আছে। 3টে এনএডিএইচ প্রোডাকশন করে, তার মানে 3 3 9, আমি একবারই বলে দিচ্ছি, 3 3 9টা এটিপি, একটা এফএডি, মানে তোমার কথায় 3 3 9 বা 2.5 into 3 7.5 যাই বলো। আর এদিক থেকে হচ্ছে এফএডিএইচ, মানে একটায় দুটো, তাহলে 9 আর 2 11, একটা জিটিপি ডাইরেক্ট, তাহলে 9 আর 2 11, একে 12। ওদিকে অ্যাসিটাইল কোয়ে যেখানটায় ফরমেশন হয়েছে ওখানেও একটা হয়েছে, মানে এনএডি, তাহলে 12 আর 3 15, রাইট রাইট রাইট, ইয়েস অর নো? 3টে এনএডিএইচ, ইয়েস স্যার, 3টে, মানে 9 হ্যাঁ স্যার, হচ্ছে দুটো এটিপি। হ্যাঁ স্যার, তাহলে 9 আর 2 11, 11 একে 12, অ্যাসিটাইল কোয়ের ওখানে আরেকটা এনএডি তৈরি হয়েছিল, তাহলে 12 আর 3 15, 15 ইনটু 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 কত? 2 হবে। কেন? স্যার, 2 একটা টিসিএ সাইকেল তো হয় না, একটা ফসফোগ্লিসারাইল লেয়ার থেকে হয় পাইরুভেট হয়ে হবে, একটা ডাইহাইড্রোক্সিঅ্যাসিটাইল ফসফেট হয়ে হবে, তাহলে 15 দুগুণ কত হয়? 30। আর ওখানে গ্লাইকোলাইসিসে কত পেয়েছি? 8। তাহলে এই 8 এটিপি তৈরি হবে। দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ডাইরেক্ট এটিপি থেকেও ইনডাইরেক্ট এনএডিএইচ, এফএডিএইচ যারা কিনা আলটিমেট ইলেকট্রন ট্রান্সপোর্ট করে দিয়ে এটিপি তৈরি করবে প্রোটন পাম্পে। দেখো কি অদ্ভুত খেলা,
ট্রান্সপোর্ট করলো ইলেকট্রন, সাইকেলটার নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, অথচ তার বাই প্রোডাক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রোটন। এই প্রোটনটা কিন্তু প্রোটন মোটিভ ফোর্স দিয়ে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ঘটাবে। এগুলো আর কিছু নেই খুব একটা এখান থেকে বলার। তো গ্লাইকোজেন আমার অলরেডি, আমি একটু মাঝে মাঝে এগুলো দেখিয়েছি, একটু মনে করানোর চেষ্টা করেছি যে ওভারভিউটা আমরা একটু দেখলাম। এখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, পাইরুভেট এগুলো দেখানো হয়ে গেছে। এখানে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন হবে, 2 কার্বন কম্পোনেন্ট, 2 কার্বন কম্পোনেন্ট, এটা 3 কার্বন কম্পোনেন্ট, 1 কার্বন ডাইঅক্সাইড উইল রিলিজ। আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন কম্পোনেন্ট, অ্যাসিটাইল কোয়ের সাথে 2 কার্বন কম্পোনেন্টের সাথে মিলে গিয়ে 6 কার্বন কম্পোনেন্ট সাইট্রিক অ্যাসিড সাইকেল তৈরি করবে। সাইট্রিক অ্যাসিডের থেকে আলফা কিটো গ্লুটারেট যখন ফর্মেশন হবে, আলটিমেট একটা সিস অ্যাকোনাইটেজ, তারপরে আলফা কিটো গ্লুটারেট, ওখানে আবার একটা এনএডিএইচও তৈরি হবে। আমি আসছি পরে। তো এখানে 2 কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়েছে, দেখেন কি সুন্দর একদম সহজ দেওয়া আছে। অ্যামাইনো অ্যাসিডটা আলটিমেট কিন্তু অ্যাসিটাইল কোয়েতে আসতে পারে, ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে আসতে পারে। সুতরাং এইখানেই ভালো ডাক্তারের পরিচয়, যে বলবে না শুধু গ্লুকোজ না খাও ভাই, ফ্যাটি অ্যাসিডও খেও না, অ্যামাইনো অ্যাসিডও খেও না, আলটিমেট কিন্তু তোমাদের প্রবলেম হবে। কারণ এইখানে কিন্তু সেই জায়গাটা আসবেই সাইট্রিক অ্যাসিড, এবং আমরা মাত্র 8 মলিকিউল এটিপি তৈরি করতে পারি এইখানে, তাও আবার 3-6টা সেই কার্বনটা এইখানে এসেই তৈরি হতে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে। ওই প্রোটন গুলোও আসতে হবে, কারণ আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে 2H প্লাসটাকে মনে রেখো বলেছিলাম, 2H প্লাস সাপ্লিমেন্টেড হয়। তোমরা জানো H প্লাসে একটা NADH ভেঙে NAD প্লাস তৈরি হয় যখন 2টো প্রোটন লাগে। 2টো প্রোটনের মধ্যে একটা ইন্টারনাল মিডিয়া অফ ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া থেকে সাপ্লাই হয়, এবং সেই H প্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর দ্য প্রপার সিস্টেম অফ দ্য সেল এন্ড ফর দ্য প্রপার সিস্টেম অফ দ্য মাইটোকন্ড্রিয়া অলসো। সুতরাং সাইট্রিক অ্যাসিড সাইকেলে এই 2টো কার্বন ডাইঅক্সাইড আলটিমেট বেরোবে, বেরিয়ে গিয়ে যাই করুক না কেন, যে অ্যামাইনো অ্যাসিডই হোক, ফ্যাটি অ্যাসিডই হোক, সেটা নন গ্লুকোজ সাবস্টেন্স আলটিমেট এখানে এসে কিন্তু সেই স্টেপ সাইকেলে ঢুকবে এবং এটি ফর্মেশন হবে। বলবো এক কথায়, দেখো অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, আমি নীল অ্যারোগুলো প্রথমে বলি, তারপরে লাল অ্যারো। এখানে গ্লাইকোলাইসিস দিয়েই হোক বা অন্য কোনো প্রসেসেই হোক অ্যাসিটাইল কোর ফর্মেশন করলো, এটা থেকে সাইট্রিক অ্যাসিডে ঢুকছে। সাইট্রিক অ্যাসিডে এই যে ঢুকলো, আলটিমেট তুমি যে এতক্ষণ NADH তৈরি করেছিলে তার অশ্বডিম্ব কি হলো? অশ্বডিম্ব তো না, বিরাট কাজ। এই NADH আর FADH ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমেই আমাদের ATP ফর্মেশন করবে এবং ইলেকট্রন লিবারেট করবে। সেই জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন স্টেজ 2 অ্যাসিটাইল কোয়ে অক্সিডেশন, এবং স্টেজ 3 যেটা এই অ্যাসিটাইল কোয়ে যা বলো বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ফসফোরাইলেশনের ফলে আলটিমেট এইটা কোথায় হয়? এই যে রেসপিরেটরি ইলেকট্রন ট্রান্সফার চেন যেটা, এইটা আমরা জানি আলটিমেট আমাদের এই কমপ্লেক্স 4 এর মধ্যে দিয়ে হবে, এবং তার ফলে যে আলটিমেট প্রোটন গুলো থাকবে সেটাই আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কমপ্লেক্স 5 দ্যাট ইজ ফান্ডামেন্টাল মোরাল পার্টিকেল দিয়ে এটিপিএস কমপ্লেক্সের মধ্যে আসবে এবং এটিপি ফর্মেশন হবে। সেই ভদ্রলোক এবার শেপে দুটো তলার মতো দেখতে দেখেছো, এই সেই ফান্ডামেন্টাল মোরাল পার্টিকেল এর কার্যকলাপ এখানে পরবর্তীকালে আমরা দেখবো। পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে আমি এই হেবা যাবার মধ্যে যাচ্ছি না, টাইম নেই আজকে। অ্যাসিটাইল কোয়ে আমরা এই সাইকেল ছোটবেলা থেকে খুব মুখস্থ করেছি। খুব প্রশ্ন আছে, স্যার স্ট্রাকচার দিতে হবে, স্যার স্ট্রাকচার দিতে হবে, স্ট্রাকচার না দিলে কি হবে? স্ট্রাকচার পরীক্ষার সময় দিতে হবে, খুব খারাপ কথা দিতে হয়, খুব মনেও রাখতে হয়। আলটিমেট যদি তুমি বেসিক জিনিসটা মনে রাখো, স্ট্রাকচার যদি ভুলেও যাও একটা দুটো, আমরা খাতা দেখতো, এখন খাতা দেখতে গিয়ে না আমরা ভালো লেগে যায় যে না জানি ওভারঅল ব্যাপারটা জানি, কিন্তু একেবারে কেটে দেবে না। হ্যাঁ, আর নেটে তো খাতা আসে না একেবারে, সাইকেল লিখতে আসে না। এখন তো এমসিকিউ, আমাদের সময় অনেক আগে একটা সময় লেখা পরীক্ষা, তো সেই কারণে এখান থেকে খুব ক্রুশিয়াল পার্ট গুলোকে তোমার জানতে হবে, কোন জায়গাগুলো রেখে কোন জায়গা থেকে তৈরি হয়, কোন জায়গায় জিটিপি তৈরি হয়, সেটা দুম করে ওইখানে দিয়ে দেবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যে কোনটা তৈরি। তো আমরা এখানে খুব ইজি একটা পাথে দেখানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসিটাইল কোরে থেকে কার্বন ডাই অক্সাইড একটা রিলিজ হয়েছে, মানে এখানে একটা NADH তৈরি হয়, আলটিমেট এখানে একটা NADH তৈরি হয়, এবং এই যে দেখছো এটা 2 কার্বন কম্পোনেন্ট, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন কম্পোনেন্ট, 4 কার্বন। তো এখানে আমরা প্রথম 6 কার্বন স্টেবল কম্পোনেন্ট ফর্মেশন হবে, এবং 3টে কার্বক্সিল গ্রুপ আছে, দেখছো 1 2 ট্রাইকার্বক্সিল অ্যাসিড সাইকেল হবে। অ্যাকোনাইটেজ এনজাইম দিয়ে সিস অ্যাকোনাইটেজ ওভার, মানে এটাও আলটিমেট জল লাগে, এবং এখানে হাইড্রেশন হয়ে গিয়ে আমার সিস অ্যাকোনাইটেজ
আইসোসাইটেটে রূপান্তরিত হয় এবং এখান থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, তার মানে 5 কার্বন কম্পোনেন্ট আলফা কিটো গ্লুটারেট ফর্মেশন হবে। ইন বিটুইন দিস ফেজ একটা NADH রিলিজ হবে। আবার দেখো এখানে আলফা কিটো গ্লুটারেট থেকে যখন সাকসিনাইল কোয়ে হবে তখন আবার একটা NADH রিলিজ হবে। আবার এই সাকসিনাইল কোয়ে থেকে যখন এখান থেকে সবকটাই এনার্জি ফরমেটিং জোনেশন করে গেল, সাকসিনেট যখন হবে সাকসিনাইল কোয়ে টু সাকসিনেট তখন একটা জিটিপি ফর্মেশন হচ্ছে, 1 জিটিপি ইকুইভ্যালেন্ট টু 1 এটিপি, বাট ইন স্পাইট অফ দ্যাট এটিপি ইজ ফেভারেবল সারা সারা বায়োলজিক্যাল সিস্টেমে। কেন আমি পরে উত্তর দেবো, একদম শেষে আছে। সাকসিনেট থেকে ডিহাইড্রেশন ঘটবে, আলটিমেটলি 4 কার্বনই চলছে, কিন্তু 4 কার্বনই চলছে এবং সেখানে একটা FADH2 তৈরি। একজনের কথায় 1.5 আর আমি যদি বলি রাউন্ড ফিগারে 2, তাহলে এখানে 2 ইকুইভ্যালেন্ট, মানে এটা আলটিমেটলি কমপ্লেক্স 2 মাধ্যমে যাবে, এর 2 কমপ্লেক্স 2 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, এটা আলটিমেটলি 3 কার্বন, তাহলে 3 3 6। আর এই দেখো ফিউমারেট টু ম্যালেট ফর্মেশন হবে যখন অক্সালো অ্যাসিটেট অ্যাসিড, মানে এর আগে অক্সালো অ্যাসিডের তৈরি হওয়ার আগে, তখন কিন্তু আরেকটা NADH। তাহলে 3 3 9 আর 2 11 একে 12, 12 দুগুণ 24, আর এখানে একটা NADH তৈরি হয় 24, আর এখানে একটা NADH তৈরি হবে আরেকটা সাইকেলে 24 আর 6 30 আর 8 38। এই যে দেখো এই একটা NADH, এই একটা NADH, এই একটা NADH, এই একটা NADH, দেখা গেল একটা জিটিপি দেখায়নি, এটাই আবার দেখায়নি। যাই হোক এখানে জিটিপি আলটিমেটলি আমার FADH দিয়ে এখানে সেই তৈরি হবে। এখানে শুধু NADH-টাই দেখিয়েছি, কোনো ব্যাপার নেই, FADH-টা তো ওখানে দেখালাম, এখানে দেখানো আছে। ঠিক আছে, একই সাইকেল 2 বার 3 বার করে দেখিয়েছি তোমাদের সুবিধার জন্য। এইখানে তোমাদের বলছিলাম না যে কোনটা নেগেটিভ ইন্ডারেন্স পজিটিভ ইন্ডারেন্স দেয়। সুতরাং ATP, অ্যাসাইল, অ্যাসিটাইল কোয়ে, NADH, ফ্যাটি অ্যাসিড, এগুলো পাইরুভেট ফর্মেশন। এই যে AMP যদি বেশি থাকে, কোয়ে বেশি থাকে, তাহলে অ্যাসিটাইল কোয়ে বেশি ফর্মেশন হবে, ওগুলো বেশি থাকলে পাইরুভেট বেশি ফর্মেশন হবে। NADH বেশি থাকলে এই যে কোনটা এখানে রেট লিমিটিং স্টেপ সেইটা এখানে দেখানো আছে। এই তুলে নিতে পারো একই জিনিস, ইনহিবিটেড বাই ATP, অ্যাসিটাইল কোয়ে, NADH, ইনহিবিটরস of TCA cycle একইভাবে। ফ্লুরোঅ্যাসিটাইল কোয়ে inhibits aconitase enzyme কে, malonic acid inhibits succinate dehydrogenase, arsenate and mercury, mercury তো জানো এমনি বিষ, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এবং আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স কে প্যাকেজ আছে। এবার আমরা ওদিকে চলে আসি, ওই যে 30 আর 38 এর ব্যাপারটা আমরা হিসাবটা বুঝে গেছি। এবার আশা করি কেউ বোঝনি এরকম আছো, 38 মলিকিউলস এটিপির হিসাবটা খুব ইম্পর্টেন্ট, খুব বাচ্চাদের পড়াশোনা, কিন্তু আমি আজকে একটু বললাম, হয়তো তোমরা সবাই ভালো করে জানো, আমি তো জানি না, আমি সেই জন্য একটু বললাম। হ্যালো, অসুবিধা নেই? না স্যার, না, স্যার, শুনতে না, অসুবিধা নেই। এবার আমরা অ্যান্টিবলিক পাথওয়েতে আসি। অ্যান্টি কথাটার মানে তোমরা জানো উভচর, মানে তোমরা তো জুলজি, মোটামুটি জুলজি ছাড়াও যদি অনেকে আছে এখানে। তো আমরা এই অ্যান্টিবলিক কথাটার মধ্যে একটা উভ কথার মিনিং খুঁজি। এখানে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম দুটোই হয়, কারণ সেলকে কনস্ট্যান্টলি যেন সবসময় একটা হোমিওস্টেট বজায় রাখতে। এই হোমিওস্ট্যাসিস বজায় রাখতে গেলে সেলকে না একটা তীব্র দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলতে হয়। এই তীব্র দ্বন্দ্বের একটা সুন্দর জায়গা, এটা খুব ভালো কথা আছে যে স্টেবিলিটি না খুব খারাপ জিনিস। কোনো জিনিসকে স্টেবিলিটি হওয়া হয়, মানে তুমি এই যে নেট পাচ্ছ না যন্ত্রণা একটা, এই রিসার্চে ঢুকতে পারছি না, এইটা আবার রিসার্চে ঢুকে একটা যন্ত্রণা থাকবে, কবে পিএইচডি হবে, পিএইচডির পর চাকরি পাচ্ছি না হবে, চাকরি পেয়ে গেলার পর কিন্তু হেরে যেও না, মানে একটা কিছু করার পরে কিন্তু ভাববে আবার পেপার পাবলিকেশন করবো, আরো নতুন কিছু ভাবনা চিন্তা করবো, চ্যাপ্টার লিখবো, রিভিউ করবো। মানে মনে রাখবে, রোলিং স্টোন নেভার গ্যাদার মস। হ্যাঁ, কখনো কিন্তু মানে গড়ানো পাথর কিন্তু মস গায়ে লাগে না, শ্যাওলা লাগে না। মানে ওই অ্যাভারেজ হয়ে যেও না, চাকরি পেয়ে গেলাম, পড়াশোনা ছেড়ে দিলাম, দৌড় এখন তো মাসে গেলে, এটা করো না। কারণ নিজের কোনো একটা স্যাটিসফ্যাকশন তখনই হবে যখন তুমি জবটাকে এনজয় করবে, প্রতিদিন জবটাকে নিয়ে ভালো লাগবে, তখনই কিন্তু তোমার স্বাস্থ্য, এটা করার চেষ্টা করো। শরীরকে বজায় রেখে করো, হ্যাঁ, শরীর ঠিকঠাক রেখে করো। আর
ফ্রাস্ট্রেশন হচ্ছে একটা আউটকাম, বুঝলে? সাকসেসের আউটকাম একটা ফ্রাস্ট্রেশন একটা। সুতরাং ওটা নিয়ে কখনো বিব্রত হবে না, ওটাকে এনজয় করবে। আমি হতাশ হচ্ছি, এটাকে এনজয় করবে। এবার আমার ভালো দিন আসবে, তখন দেখবে সবকিছু শেষ হয়ে আসছে মনে হবে, তখনই তুমি পাবে। আর সেই পাওয়ার জন্য তুমি কতটা দিচ্ছ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা সবসময় নিজেকে, কারোর সাথে নিজেকে লড়াই করাবে, নিজের সাথে নিজেকে লড়াই করাবে, প্রতিদিন নিজেকে হারাতে দিয়ে কারোর সঙ্গে কাউকে তুলনা করবে। তুমি তোমার মতো, এই এসেন্সির ব্যাপার, বুঝলে? সবাই হাজারটার মধ্যে একটা করে অংশ, নিজের মধ্যে কত অমিল আমরা, কারণ সবাই হয়েও আমি সবার মতো নই, আমি আমার মতোই থাকি। সেইটা কিন্তু ভেবে নিজেকে তুমি সবচেয়ে ভালো জানবেন করে পড়াশোনা, আনন্দ করে পড়াশোনা, চাপিয়ে এলো। মনে রাখবে, রকেটের পেছনেও আগুন না লাগলে রকেট করবে, কত বড় একটা সুন্দর গান যেটা মাথাতে ঘুরে বেড়ায়। সুতরাং আগুন কিন্তু নিজের থাকতে হবে। যাই হোক, একটু আউট করে দিলাম, কারণ আমরা স্টেপ জাম্প করছি আর কি। অ্যানাপিউরেটিক রিঅ্যাকশনস আর ক্যাটাপিউরেটিক রিঅ্যাকশনস এর একটা ফ্লাক্স, একটা টুগেদার ফ্লাক্স মেইনটেইন হোমিওস্ট্যাসিস ফর সেলুলার মেটাবলিজম। কি অ্যানাপিউরেটিক, কি ক্যাটাপিউরেটিক? খুব ভালো লাগবে না। অ্যানাপিউরেটিক রিঅ্যাকশনস আর কেমিক্যাল রিঅ্যাকশনস দ্যাট ফর্ম ইন্টারমিডিয়েট অফ অজস্র মেটাবলিক পাথওয়ের ইন্টারমিডিয়েট তৈরি করার নাম হচ্ছে অ্যানাপিউরেটিক। ক্যাটাপিউরেটিক মানে কি? কেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট কনভার্টস এ মেটাবলিক পাথওয়ে ইন্টারমিডিয়েট ইনটু আদার মেটাবোলাইট। আদার মেটাবোলাইটস এ করে দিচ্ছে, একেবারে মুখ্য লাভ। আর ওখানে মুখ্য লাভ না, কিন্তু মেটাবোলাইট ইন্টারমিডিয়েট তৈরি করেছে, আর এখানে মেটাবোলাইট। এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আশা করি হবে। সাইকেল ইন্টারমিডিয়েটস এর মধ্যে আমাদের কিরকম একটা মজার ঘটনা। সবসময় কি এই 38 মলিকিউল এটিপি তৈরি হবে? না স্যার, সবসময় এটিপি 38 মলিকিউল তৈরি হওয়ার দরকারও। সবসময় টাকা ইনকাম করলে হবে, কিছু সময় সেভিংস করতে হবে, কিছু সময় দান করতে হবে, কিছু সময় আনন্দ করতে হবে, কিছু সময় খেতে হবে, এগুলো তো করতে হবে। অন্যান্য কাউকেও তো দিতে হবে। এইখানটা দেওয়ার ব্যাপারেই আমি তোমাদের বলতে চাই। দেখো, এখানে অ্যারো দিয়ে আমি পরিষ্কার বলে দিচ্ছি, ক্যাটাপিউরেটিক রিঅ্যাকশন ইউজেস সাইকেল ইন্টারমিডিয়েট টু মেক। কি মেক করব? আমি ওখানে বলেছি ক্যাটাপিউরেটিক কোনটা? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, কোফ্যাক্টরস। দেখো, সাইট্রেট আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড হতে পারে, কোলেস্টেরল। কারণ সাইট্রেট কতটা ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে। সাইট্রেট না হলে কোলেস্টেরল হবে না, কোলেস্টেরল না হলে স্টেরয়েড হরমোনগুলো হবে না, ইত্যাদি। ফ্যাটি অ্যাসিড না হলে আবার কোলেস্টেরল হয় না, জানো তো? জানো, ডেল্টা 5 টাইপ পাথওয়ে আছে। আলটিমেট দেখো, তার মানে এটা হচ্ছে ক্যাটাপিউরেট। দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত। কি সাংঘাতিক! এতক্ষণ তো স্যার উল্টো বলছিলেন, অ্যামাইনো অ্যাসিড এখানে ঢুকতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন গ্লুকোজ থেকেও অ্যামাইনো অ্যাসিড হতে পারে? এটা পারে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালেট থেকে আলটিমেট গ্লুকোজ ফর্মেশন হতে পারে। দেখো সেই নিউগ্লুকোজেনেসিসে যাচ্ছে কিনা। দেখো, সাকসিনাইলকে মানে কোয়ে পরফাইরিন তৈরি করে, পরফাইরিন না থাকলে আমাদের হিমোগ্লোবিন হতো না। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড হতে পারে। শুধু অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা চার্ট দেখাবো, দেখবে ভালো লাগবে। অ্যানাপিউরেটিক রিঅ্যাকশনস এর জেনারেশন সাইকেল, মানে সাইকেল ইন্টারমিডিয়েট এর মধ্যে এবার আমরা অ্যানাপিউরেটিক এর মজা ঘটনা। এখানে লিউসিন, মিথিওনিন, ভ্যালিন, এগুলো কি? অ্যামাইনো অ্যাসিড, হট চেইন ফ্যাটি অ্যাসিড, হট নাম্বার, ইভেন নাম্বার ফ্যাটি অ্যাসিড তোমরা জানো। এখানে থেকে আমাদের এই মানে আলটিমেটলি সাকসিনাইল কোয়েতে যেতে পারে। তার মানে অ্যামাইনো অ্যাসিড হলেও সেটা সাকসিনাইল কোয়েতে যেতে পারে, ফ্যাটি অ্যাসিড হলেও সেটা সাকসিনাইল কোয়েতে যেতে পারে। দেখো, উল্টো ভাবে সেই নিউগ্লুকোজেনেসিসের মধ্যে যাচ্ছে। দেখো, অ্যাসপার্টিন, ফিনাইলালানিন, টাইরোসিন ওরাও কিউমারেট হতে পারে। পাইরুভেট কার্বন ডাই অক্সাইডের সাথে লেগে গিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে যেতে পারে। সুতরাং অ্যানাপিউরেটিক হতে পারে, ক্যাটাপিউরেটিক হতে পারে। ইন্টারমিডিয়েট ফর্মেশন করতে পারে, ইন্টারমিডিয়েট থেকে ইন্টারমিডিয়ারি মেটাবোলাইটস তৈরি করতে পারে। বিউটিফুল অ্যাম্ফিবলিক পার্ট। কেন অ্যাম্ফিবলিক? এবার বসে ফ্যাটি অ্যাসিড স্টেরল তৈরি করছে, গ্লুটামিন, প্রোলিন, আর্জিনিন। আলটিমেট গ্লুটামেট হলে পিউরিন হতে পারে, পিউরিন না হলে আমাদের নিউক্লিওটাইড হবে না। সুতরাং আলফা কিটোগ্লুটারেট কত ইম্পর্টেন্ট জিনিস বুঝে রাখবে, সেইটা না থাকলে। সুতরাং পিসিএ সাইকেলকে কেন হাফ বলা হচ্ছিল এবার বুঝতে পেরেছো? কেন হাফ বলছিল? এই কারণে Yes, sir. হ্যাঁ স্যার। আলফা কিটোগ্লুটারেট এখন কি একটু ভালো লাগছে? হ্যাঁ স্যার, ভালোই লাগছে প্রথম থেকেই। হ্যাঁ স্যার, ভালো লাগছে। ঠিক আছে,
বায়োকেমিস্ট্রি কিন্তু আমি মোটেই ভালো নই, একদম নই, কিন্তু ভাইবো না, একদম দেখে দেখে পড়াচ্ছি সব, দেখেছো তো। আচ্ছা, গ্লুটামেট থেকে পিউরিন ফরমেশন হয়। পিউরিন আবার দেখো, পিউরিন নামে বড়, মানে নামে ছোট কিন্তু সাইজে বড়। কেন দেখো, প্রমাণ হয়ে গেল। দেখো এখানে 5 কার্বন কম্পোনেন্ট থেকে পিউরিন হচ্ছে, আর এখানে 4 কার্বন থেকে পিরিমিডিন হচ্ছে। কারণ পিরিমিডিন নামে বড় কিন্তু সাইজে ছোট, তাই না? সুতরাং দেখো মিলেও গেল কার্বনের হিসাবটা। আলফা কিটোগ্লুটারেট, গ্লুটামেট এবং পিউরিন আমাদের নিউক্লিওটাইড ফরমেশনই হতো না যদি এগুলো না থাকতো। পরফাইরিন না থাকলে হিমোগ্লোবিন তৈরি হতো না। আমাদের হিম বলো বা আমাদের পরফাইরিনের আর একটা বড় রোল প্লে আছে, মানে তোমরা জানো ইয়েতে কি বলে, আমাদের ক্লোরোফিলের ক্ষেত্রেও এরকম তৈরি হয়। আর এটা তো মানে উৎকর্ষ জিনিস, তোমরা ওপারিন অ্যালডেন মডেল পড়াতে তখন থেকে তো পরফাইরিন রিং হচ্ছে আদি, মানে বহু আগে এসছে। ইভলিউশন বলছিলাম না, কেন মাইটোকন্ড্রিয়া এত ইম্পর্টেন্ট, মারাত্মক ব্যাপার। এই পরফাইরিন কিভাবে এসছে মানে ব্যাখ্যা নেই। সাকসিনাইল কোরে আগে এসছে না পরফাইরিন আগে এসছে, মোস্ট ইম্পর্টেন্ট। পরফাইরিন কিন্তু না আসলে যে আইকা এসেছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, অ্যামাইনো ইমিডাজোল কার্বক্সিয়ামাইড যেটা, সেটা এসেছিল যখন পৃথিবীতে, তখন এইভাবে এসেছিল। আর পাইরুভেট টু ম্যালেট, ম্যালেট টু অক্সালেট, এই যে ফর্মেশন হওয়া, আলটিমেট দেখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট, মধ্যে অ্যাসিটেট আকারে থাকে, অ্যাকচুয়ালি অ্যাসিড সবাই। অ্যাসপারটেট, অ্যাসপারাজিন, পিরিমিডিন ফর্মেশন। গ্লুকোজ আলটিমেট ফসফোইনল পাইরুভেট, যেটা গ্লাইকোলাইসিসে লিখেছিলাম, সেখান থেকে দেখো মোর দেন মানে প্রায় 6খানা অ্যামাইনো অ্যাসিড, সেরিন, গ্লাইসিন, সিস্টিন, ফিনাইলালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। সো it's a wonderful balance to maintain the amino acid pool via glycolysis. এবং এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে আবার গ্লাইকোলাইসিসে যাওয়া, এই যে ইন্টারচেঞ্জ, এই যে একটা পিসিবি সার্কিট বোর্ড, যে কখনো সে ট্রান্সফরমার মধ্যে যাচ্ছে, ট্রান্সফরমারের থেকে বেরিয়ে গিয়ে কন্ডেন্সারে যাচ্ছে, কন্ডেন্সার থেকে আবার ডায়োডে যাচ্ছে, কাউকে জ্বালিয়ে আসছে, আবার নিজে জ্বলছে, এই যে এত সুন্দর একটা সিনক্রোনাইজেশন না। সুতরাং বুঝতে পারছো মানে কোন সময় মেটাবলিক ডিসঅর্ডার হলে সেটা সারা কতটা অসম্ভব। মানে এটা তাসের ঘরের মতো, তাসের ঘরের মতো, একটা ভাঙলে ভেঙে পড়বে সঙ্গে একটা। সুতরাং আমাদের না লাইফস্টাইল ঠিক রাখতে হবে। আমি জ্ঞান দিচ্ছি, নিজেও ঠিক রাখতে পারি না, ঠিক। একটা দেখো, তোমাদের বলছিলাম একটু আগে যে 20টা অ্যামাইনো অ্যাসিডের সেটা দিতে হবে। দেখো আর্জিনিন, গ্লুটামিন, হিস্টিডিন, প্রোলিন, আলটিমেট গ্লুটামেট হয়ে আলফা কিটোগ্লুটারেটের ফর্মেশন হতে পারে। আবার আলফা কিটোগ্লুটারেট থেকে কিন্তু এরা তৈরি হতে পারে, উল্টো ঘটনা। আর মানে ওখান থেকে নিওগ্লুকোজেনেটিক পাথওয়েতে ঢুকতে পারে, আবার এদের থেকেও বেরিয়ে গিয়ে তৈরি হতে পারে। এগুলো নিয়ে একটু অনুভব করো আমি কি পড়াতে চাইছি। আছে অ্যাসিটাইল কোয়ে, আলটিমেট দেখো যখন অ্যাসিটাইল কোয়ে সাইট্রেটে ঢুকছে, অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে ওখান থেকে আইসোলিউসিন, লাইসিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এরাও কিন্তু আলটিমেট অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন করে ঢুকে যেতে পারে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সুতরাং তুমি যাই খাও, যাই করো, আলটিমেট তারা কিন্তু এই প্রিন্সিপাল, মানে এই জন্য কার্বোহাইড্রেট মেটাবলিজম এত ইম্পর্টেন্ট। সবকিছুই কিন্তু ঘুরে ফিরে এদিকেও আসতে পারে। তাহলে এখানেই সবসময় আসতে হবে এমন ব্যাপার না, আসতে পারে। বিপদের সময় যদি কোনো সময় প্রয়োজন হয়, এখান থেকে ঢুকতেও, মানে এখানে ঢুকতেও পারে, এখান থেকে বেরিয়ে অন্য কিছু তৈরিও করতে পারে নন গ্লুকোজেনিক। তো বলার কিছু নেই, এটা অলরেডি আমি বেশ বার বললাম। শুধু একটা সাইকেল আমি এখনো বলিনি। এখানে দেখো যে ফসফোগ্লিসারেট থেকে এরিথ্রোস্পোর ফসফেট, এইটার হিসাব আমি এইচএমপি শান্ট পড়ানোর সময় দেব। এইচএমপি শান্ট পড়ানোর সময় এই হিসাবটা দিয়ে দিচ্ছি, বাকিটা সবটাই ভালো। চলে আসছি আমরা আসল জায়গায়, ইউরিয়া সাইকেল। আমাদের অ্যান্টিবলিক পাথওয়ে শেষ হলো, ইউরিয়া সাইকেলে আসছে। ইউরিয়া সাইকেলে স্যার এতগুলো সাইকেল কেন পড়াচ্ছেন, তার কারণ হচ্ছে তোমাদের আজকে ইন্টারলিঙ্ক করিয়েই ছাড়ো, হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে, মানে হওয়াতে হবে আমার। তো ফিউমারেট, এই যে ফিউমারেট আলটিমেট ম্যালেট বা ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে এতগুলো এই স্টেপ সাইকেলে ঢুকে যেতে পারে, অথবা এতগুলো অ্যামাইনো অ্যাসিড করতে পারে। আমরা সেটা দেখে নিয়েছি, আরেকবার দেখি, দেখে এই দেখ মনে পড়ছে। এইবার যদি সেটা অ্যাসপার্টেট হয়, এই দেখ অ্যাসপার্ট, আমার কাঁসাটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। অ্যাসপার্টেট যদি হয়, দেখ এটা নয়, অ্যাসপার্টেট
আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া উপস্থিত সিস্টুলিনের সাথে ফিউশন করে আর্জিনোসাক্সিনেট ফর্মেশন। আর্জিনোসাক্সিনেট কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হয়, বাইরে লিখেছি বলে বাইরে বের হয়। আর্জিনোসাক্সিনেট আলটিমেটলি আর্জিনিন ফর্মেশন। এই আর্জিনিন থেকে ইউরিয়া বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে অর্নিথিন তৈরি করে। অর্নিথিনের একটা অদ্ভুত পারমিশন আছে জানো, অর্নিথিন মাইটোকন্ড্রিয়ায় ঢুকতে পারে, বাদ বাকিরা পারে না। সুতরাং অর্নিথিন মাইটোকন্ড্রিয়ায় ঢুকে কার্বামইল ফসফেট বা কার্বামইল ফসফেটেজ এর মাধ্যমে অর্নিথিন সিস্টুলিনে পরিণত হয় এবং এই সিস্টুলিন আবার অন্য আরেকটা অ্যামাইনো অ্যাসিড ফিউশন করাতে পারে। এইভাবে চলতে থাকে, এইভাবে আমাদের মানে ভেরিয়াস সাইকেল আছে। আমি এক্সপার্টেড দিয়ে শুরু করলাম অনেক কটা সাইকেল, যেহেতু আজকে টাইমটা একটু আমার কম, মানে আমার ক্ষেত্রে কম না, মোটেই 2 ঘন্টা যথেষ্ট আমাকে বলার পর। আমি স্যার বলে বলছি না, 2 ঘন্টা, কিন্তু তোমাদেরকে আমার আজকে বেশ কিছুটা জিনিস একটু দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কিছু মনে থাকবে, সেটাও মনে থাকবে। পেন্টোজ ফসফেট পাথওয়ে, পিপি পাথওয়ে বলা হয়। পেন্টোজ ফসফেট পাথওয়ে, এই পেন্টোজ ফসফেট পাথওয়ে, পেন্টোজ কথাটার মানে 5, তো গ্লাইকোজেন আমার ভেঙে গ্লাইকোজেন N-1 গ্লুকোজ 1 ফসফেট। আমি একটু আগে দেখিয়েছিলাম যে গ্লুকোজ 1 ফসফেট আলটিমেটলি ফসফোগ্লুকোনিউক্লিয়েজের মাধ্যমে আমাদের গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত না হওয়া পর্যন্ত গ্লাইকোলাইসিস। যদি গ্লাইকোলাইসিস হয় দ্যাটস গুড, আর যদি গ্লাইকোলাইসিস না হয় তাহলে কিন্তু সেটা লিভারের মধ্যে মানে সরি লিভার বলছি পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে রাইবোজ এবং NADPH এর ইয়ে হয়, মানে NADPH কিন্তু তৈরি। এই রাইবোজ না থাকলে কিন্তু আমাদের কিছুই হবে না, মানে রাইবোজটা দরকার। কিভাবে? পেন্টোজ ফসফেটকে কেন শান্ট বলে? আচ্ছা, তোমরা ট্রেনে শান্টিং কথাটা শুনেছো কোনোদিন? ট্রেনে শান্টিং বলে একটা প্রসেস হয়, জানো? স্টপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কে বলছো বলো, যে জানো যদি একটু বলো ট্রেনে শান্টিং ব্যাপারটা। সরি, স্টপ করে দেওয়া হয়, আমি ওটাই জানতাম না। কোন এমার্জেন্সি হলে শান্ট। স্যার সেই ট্রেন ইয়ে পটরি পাল্টানো হয়, মানে এই পটরি থেকে ওই পটরি থেকে এই পটরি, মানে পাটরি পাল্টানো হয়। আচ্ছা, তুমি তো এতক্ষণ ধরে শুনছো, আমি বাংলায় বলছি বলে অসুবিধা হয়নি তো? না না স্যার আমি বাঙালি, কিন্তু স্যার মানে টোনটা একটু ওরকম। আমি তো জানি না। পাটরি পাল্টানো হয় বা লাইন চেঞ্জ করা হয়, জানো? এই সময় লাইন চেঞ্জ করার সময়ও করা হয়। ইঞ্জিনটাকে সরিয়ে নেওয়া হয়, বগিগুলোকে পরে এনে লাগিয়ে দেওয়া হয়, বা এরকম টাইপের কিছু করা হয়। কারোর সাথে কেউ বা 4টে বগিকে নিয়ে যাওয়া হয়। আমি একবার বিরাট ফেসেছিলাম। একবার বালুরঘাট যাচ্ছি, তো আমি পেছনে বসে বসে আছি। আমি জানি না যে ওরা সামনের থেকে 4টে বগিকে কেটে নিয়ে বালুরঘাটের মানে মালদা থেকে শান্ট করে নিয়ে ওটাকে নিয়ে চলে যায়। এবার সেই হই হই কাণ্ড, মানে আমাদের পেছনে রিজার্ভেশন কম্পার্টমেন্টটা ওখান থেকে জানি না যে ওটা জেনারেল হয়ে যায়। মানে মালদা থেকে তখন আমি আমার বালুরঘাটের জন্য সে নেমে দৌড়েছি, মানে ট্রেন ইয়ে থেকে বেরিয়ে গেছে, কি বলে প্ল্যাটফর্ম থেকে। তো ওইটা হচ্ছে একটা শান্তি, মানে একটা কিছু বগি নিয়ে একটা চলে গেল বা অন্য আরেকজনের সাথে এসে টিউশন করলো, তার টোটাল নাম্বার অফ বগি বা টোটাল আরেকজনের সঙ্গে বগির সাথে ইয়ে লেগে গেল, মানে ইঞ্জিন লেগে গেল, পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল বা অন্য পথে চলে গেল। অন্য পথে, ও বলেছে ভালো পথটি চেঞ্জ করে, অন্য পথে চলে গেল, বাইপাস হয়ে গেল কোনোভাবে। এদের সবাইকেই কিন্তু এই শান্ট কথাটা ব্যবহার করা হয়। তো গ্লাইকোলাইটিক ইন্টারমিডিয়েট গ্লুকোজ 6 ফসফেট, এরকম আমরা মজাদার একটা খেলা খেলি। ধরো 6-4 মিলে গিয়ে 10 করবো, 7-3 মিলিয়ে 10 করবো, 8-2 মিলে 10 করবো, 4-5 মিলে 9+1 বার করে দিতে পারি, বা 5-5 করতে পারি। মানে আমি 10কে বা 12কে বিভিন্ন ভাবে ভাঙবো কার্বন নাম্বার। খেলাটা এখানে। এবং কিন্তু কখনোই আমি 6 আর খেলবো না, মানে 6টাকে নিয়ে আমি অন্য কিছু করবো। এতক্ষণ গ্লুকোজ ধরে নিয়ে আমি 3-3 করছিলাম, এবার আমি অন্য কিছু করবো, 3-7 করবো, 6-4 করবো, লাইক দ্যাট, 4-4-2 করবো, এরকম। কিভাবে দেখা যায়? গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ, এগুলো তো জানো। এটা শান্ট। এবার এই শান্টের মজাদার ঘটনা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ও 3, গ্লিসারলডিহাইড ফসফেট। এইবার এই যে গ্লুকোজ 6 ফসফেট রাইবোজ 5 ফসফেট, তাহলে এখান থেকে আমার এখনো কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, NADH তৈরি হচ্ছে। 5 কার্বন যেটা ফরমেশন হচ্ছে, এইটা দেখো 5 কার্বন রাইবোজ ফসফেট, মানে ফসফেট বা রাইবোজ ফসফেট, আর জাইলুলোজ 5 ফসফেট, বোথ আর 5 কার্বন। বোথ 5 কার্বন আমার যখনই
ফেজ 2 নন অক্সিডেটিভের মধ্যে ঢুকবে, দেখো কি ঘটনা ঘটতে পারে। 7 8 3 দেখেছো, গ্লিসারালডিহাইড ফসফেট হতে পারে অথবা সেডোহেপ্টিউলাস অথবা 7 ফসফেট, আর এখান থেকে জাইলুলাস 7 5 ফসফেট সোজা নেমে আসতে পারে অক্সিডেটিভ হয়ে, এ নন অক্সিডেটিভে ঢুকে কিভাবে করছে দেখো, আমি আসছি পর। সেডোহেপ্টিউলাস 7 আর এবার 7 3 10 আবার মিললো দুজনে, মিলে গিয়ে দেখো 6 4 এ ভাঙ, ঢুকতো 6 ফসফেট এরিথ্রোস 4 ফসফেট। এই এরিথ্রোস 4 ফসফেট 5 এর সাথে লাগছে জাইলুলোস 5 ফসফেটের সাথে, অক্সিডেটিভ টু নন অক্সিডেটিভ, ভেরি ক্রুশিয়াল ফেজ। এইখানে এসে 5 4 9 যেই হয়ে গেল, দেখো 6 3 আবার 9, এই 6 3 যদি আজ ঢুকত 6 ফসফেট কিন্তু আবার চলে যেতে পারবে ওখানে, আবার সেই নিয়ম গ্লুকোজেনেটিক পাথওয়ে, মানে গ্লুকোনিওজেনেটিক পাথ। তাহলে আমার জাইলুলোস 5 ফসফেট দুটো 5 5 10 না হয়ে জাইলুলোস 5 ফসফেট আর রাইলুলোস 5 ফসফেট আলটিমেটলি মিলে গিয়ে নন অক্সিডেটিভে হবে, হয়ে গিয়ে গ্লিসারালডিহাইড ফসফেট 3 কার্বন, এটাও চলে যেতে পারে ওইখানে, তুমি বুঝতেই পারছো, এটাও আলটিমেট গ্লাইকোলাইটিক পাথওয়েতে যেতে পারে। সেডোহেপ্টিউলাস 7 ফসফেট এটা সঙ্গে মিলে গিয়ে 10 কার্বন হতে পারে, 10 কার্বন আবার ভেঙে গিয়ে 6 4 7 কি লাভ আছে, সেডোহেপ্টিউলাস 7 ফসফেট কাজে লাগে, ফ্রুক্টোজ 6 ফসফেট কাজে লাগে, এরিথ্রোস 4 ফসফেট জীবনের কাজে লাগে, জাইলুলোস 5 ফসফেট জীবনের কাজে লাগে। সুতরাং ওই খুচরো পয়সা দিয়ে তোমরা ছোটবেলায় পড়োনি, আমি আমার যতটা মনে হয় ফিজিক্যাল সায়েন্সে একটা ব্যালেন্স, ওয়েট ব্যালেন্সের ইয়েতে, ওয়েট ব্যালেন্সের বক্সে একটা নির্দিষ্ট অনুপাতে রাখা হতো বিভিন্ন ভাবে যাতে মাপা যায়, মাত্র কয়েকটা ইয়ে ওয়েট ইয়ে, সেটা তোমাদের মনে আছে কিনা জানি না, একটা নির্দিষ্ট অনুপাত ছিল, আমার ঠিক মনে নেই অনুপাতটা, সেই অনুপাতটা কিন্তু ওই বক্সে থাকে, যেটা আমাদের এখনকার মানে গভর্নমেন্ট প্রায় তুলেই দিয়েছে এই নোটের ব্যাপারটা। আমি গভর্নমেন্টের এগেইনস্টে বলছি না, বাট এই ম্যাথমেটিক্সটা কিন্তু জানা উচিত, মানে যারা ইকোনমি নিয়ে ঘাটাঘাটি করে তাদের কিন্তু এটা জানা উচিত। এই শুধু 200 নোট আর 2000 এর নোট রাখলে হবে না বাজারে, 500 1000 20 50 5 10 এগুলো রাখার একটা নির্দিষ্ট কারণ আছে, না হলে কিন্তু তার লোয়ার ভ্যালু কয়েন বা ইয়ে মানে কি বলে মূল্যটাই থাকবে না। দেখো আজকে 50 পয়সা তুমি কিছু পাবে না, তুমি আজকে 3 টাকা দিতে গেলে অসুবিধা হচ্ছে কোনো জায়গায়, কারণ সাপ্লিমেন্ট নেই, মানে নির্দিষ্ট আনুপাতিক হারে বাজারের মধ্যে কয়েন গুলো ঘোরাঘুরি করছে। তার কারণ হচ্ছে আমাদের ওই আগের কয়েন গুলোকে তুলে নেওয়া হয়েছে বা আগের নোট গুলোকে তুলে নেওয়া হয়েছে, এবং তার বিনিময়ে কিন্তু 200 এসছে, 100 আর আসেনি। 200 নোট কিন্তু আগে ছিল কম, মানে ছিলই না, প্রায় 100 500 1000 এগুলো ছিল। এইখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই, এই ঘটনাটার জন্যই এটা করা। একই ঘটনা দেখো, একই চার্ট ওখানেও দেখো, একটু ডিটেইলিং করা আছে এখানে, এগুলো দিয়ে এনজাইম গুলো দিয়ে একই একই, কোনো চিন্তার কারণ নেই। হ্যালো হ্যালো, আছি তো, আমি আছি, শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, করে আওয়াজ শোনা যাচ্ছে। এই বেরিয়ে গেলাম। রেগুলেশন অফ দ্য পেন্টোজ ফসফেট পাথ, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ রেগুলেটরি এনজাইম, আমরা প্রথমেই দেখে নিয়েছি ডিহাইড্রোজিনেজ। NADA, NADPH potent competitive inhibitors of that enzyme. Usually the ratio of NADPH and NADP plus is high, so the enzyme is inhibited. Increased demand NADPH and ratio decrease হয়, enzyme activated হচ্ছে। Non-oxidative portion pentose phosphate pathway readily reversible, তুমি বুঝতেই পারলেও যে সেডোহেপ্টিউলাস 7 ফসফেটের সঙ্গে 3 6 3 9 যখন হলো সেটাও কিন্তু ওই জাইলুলোস 5 ফসফেট এসে হয়েছিল, এবং সেটা কিন্তু ওই অক্সিডেটিভ টু নন অক্সিডেটিভে ট্রানজিশন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে মনে হয় অনেকটা ভুলে দিয়েছি, এবার ওই হিসাবটা একবার NADPH NAD ভাঙলো, ভেঙে আলটিমেট এখান থেকে এই দেখো ইন্টারনাল মিডিয়ার H+, ওই যে ওখানে তৈরি হয়েছিল ম্যাট্রিক্স, এটা ইন্টারমেমব্রেন স্পেস, এটা আউটার মেমব্রেন, এটা ফার্নান্ডেজ মোনাল পার্টিকেল, এটা কমপ্লেক্স 1 2 কিউ সাইকেল, এখানে 3 4 সাইটোক্রোম C, আলটিমেট এখান থেকে NADH যদি যায় ভেঙে 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 এখানে যে পরিমাণ H+ ছাড়ে সেটা এখান দিয়ে ঢুকলে 3টে ATP বা 2.5খানা ATP, আর এখান দিয়ে যদি যায় FADH2 একটা ভাঙে, তাহলে আলটিমেটলি সেখান থেকে 2 গুণ 4 মানে 2টো ATP তৈরি হয়।
দেখো কিছু বুঝতে পারো কিনা, আমি এটাই কথা বলবো, তোমরা দেখো। বোঝা হলে বলবে, না বুঝতে পারলেও বলবে, ওই এক শুধু টেপ সাইকেল হলে কিন্তু এটিপি তৈরি হয়ে যায় না। টেপ সাইকেলের পরেই আসল খেলা। এখান থেকে যে বাই প্রোডাক্ট বেরোচ্ছে NADH FADH এগুলো দিয়ে কিন্তু এটিপি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে তৈরি। আশা করি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কেন এত ইম্পর্টেন্ট জীবনে সেটা জানা গেছে। আমরা সারা জীবন ইলেকট্রনকেই ট্রান্সপোর্ট করে যাই। আমি বহু ছাত্রকে দেখেছি সারা জীবন ধরে ইলেকট্রন ট্রান্সপোর্ট করে গেল, কিন্তু সেখানে প্রোটনের কি মূল্য, কিভাবে এটিপি তৈরি হলো সেই হিসাবটা দিতে পারে। একই oxidative phosphorylation, proton gradient transport, chemiosmotic theory, একই। বেশি করে দেখাচ্ছি, প্রসিড করছি। এই হচ্ছে রিমেম্বার ইলেকট্রন ক্যারিয়ার্স। আমাদের ক্ষেত্রে ইলেকট্রন ক্যারিয়ার গুলো আমরা মোটামুটি রিমেম্বার করে নেব ভালো করে। এটা তো দেখেইছো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, আমি এটা দিয়ে পড়াবোই না, কারণ এটা একেবারে মানে এমন একটা জিনিস যেটা মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন একদম বায়োকেমিস্ট্রি শুধু না, মলিকুলার বায়োলজিরও জিনিস। এটা নিয়ে যে দেখো চারটে প্রোটন, দুটো প্রোটন আলটিমেট এই যে কমপ্লেক্স 1 2 3 4 এর মাধ্যমে। এবার এখানে যখন কমপ্লেক্স 5 এ আসবে এই প্রোটন গুলো হিসাব বুঝে নেবে এবং বুঝে নিয়ে এটি আর এখান থেকে জল তৈরি মানে কমপ্লেক্স 4। এই যে H প্লাসটাকে দেখছে এটা যদি অন্য কালি দিয়ে করা থাকতো ভালো হতো। এটা হচ্ছে ইন্টারনাল মিডিয়া। এটাই ওই যে যেখানে গ্লাইকোলাইসিস স্টেপ সাইকেলের মধ্যে দিয়ে যেগুলো বাই প্রোডাক্ট তৈরি হয় না, সেটা 100 বার দেখানো আছে একই জিনিস। এটা জানো ইলেকট্রন ফ্লো সবসময় ডাউনহিল হয়। FMN APS কিউ সাইকেল সাইটোক্রোম APS এগুলো হচ্ছে 566 566 ন্যানোমিটার 562 556 ন্যানোমিটার। একই ঘটনা কিন্তু PS1 PS2 সিস্টেমের মধ্যে হয়, যেটা হচ্ছে ফটোসিনথেসিসের মধ্যেও দারুণ জিনিস ওখানে। ওদের এন্ড প্রোডাক্ট কিভাবে ওই তোমার আলোক মানে আলোক দশা দ্যাট ইজ লাইট ফেজ আর ডার্ক ফেজের মধ্যে ইন্টারকন্ডাকশন হয়। এখান থেকে তোমরা C2C3 C4 সাইকেল করবে, ওটাও খুব ভালো। কিন্তু মানে বোটানি কিন্তু পুরো ওগুলো, হ্যাঁ ওগুলো খুব মানে ভালো লাগবে, খুব নয় মানে ইম্পর্টেন্ট। আর সবটা না জানলে কেমন হয়ে গেল, জীবনটা একটা বেশিটা জানতে হবে। তো কিছু আমার শরীরে হচ্ছে আমরা জানি না, এটা তো হয় না, এই জন্যই এটা জানা। এই এটিপি প্রোডাকশনটা কি সুন্দর মানে ভাবে হয় প্রোটন প্রোটনের মাধ্যমে। এটা দুর্ধর্ষ ফিজিক্সের জিনিস আর কি, কত ভালো জানি। হ্যাঁ কেমিওস্মোটিক থিওরির উপর তো নোবেল আছে জানো। নিচে composition of electron transport chain, complex 1 হচ্ছে NADH আর coenzyme Q reductase, complex 2 succinate coenzyme Q reductase reduction হলে cytochrome C reductase, complex 3 আর complex 4 হচ্ছে cytochrome C। complex 1 এবং 1 2 3 তিনটেই reductase থাকে, cytochrome C কিন্তু চেষ্টা করেছি স্লাইডগুলোকে এমন পড়ার যাতে করে বইয়ের থেকে একদম এক্সট্রাকশন করে বেসিক কথাগুলো এখানে বাদটা কিন্তু বড় বড় করে বইয়ে পড়বে এবং এইখানের এই পার্থক্যটা জানতে হবে। এর প্রশ্ন আসবে কে রিডাক্টেজ কি অক্সিডেজ কেন। ফ্লো অফ ইলেকট্রন তোমরা এটা অলরেডি জানো যে কমপ্লেক্স 1 থেকে 3 তে যায় ভায়া কিউ এবং 3 থেকে 4 এ যায়, অথবা 2 থেকে 3 এ যায় এবং 3 থেকে 4 এ যায়। তো যে যখন প্রশ্ন করেছিল আড়াইখানা কেন নয় স্যার, তার কারণ হচ্ছে যদি তুমি এখান থেকে দেখো কোনো সময় এ আর এ একসাথে কাজ করে না মূলত, আবার কখনো করেও পেছন থেকেও করে। মানে এটা তো তুমি একটা ফেজ দেখছো, আমার যদি এটা ল্যাপটপ হয়, ল্যাপটপের এটা সামনের ভিউ হয়, পেছন থেকেও কিন্তু কাজটা। সুতরাং এই যে একটার থেকে আরেকটা ট্র্যাভার্স করে ইলেকট্রন আসে এবং তার ফলে যে পরিমাণ আলটিমেট ফোটন পাওয়া যায়, সেই ফোটন কিন্তু দেখা যাচ্ছে যে কমপ্লেক্স 5 এর মধ্যে দিয়ে আসলে সেই অ্যামাউন্ট অফ এটিপিকে যদি তুমি ডিভিশন করো বা তুমি ভাগ করে দেখো, তখন ওইরকম একটা ভগ্নাংশ। আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে একই জিনিস দেখানো আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আলটিমেট বাই মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে কি হয় যদি বলা হয়, মানে জল তৈরি হয় আর কিছু হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যে বেসিক কাজটা করে, ইলেকট্রন ফ্লো করে নিয়ে আসার ফলে যেটা
বাইপাস করে নিয়ে আসে সেটাকে বলে প্রোটন, সেটা ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে থাকে, সেইটা দিয়ে কিন্তু আলটিমেট একটি ফর্ম oxidative phosphorylations, electron transport chain moves electron from the NADH and FADH to oxygen complex 4, ultimate complex 4 ওই অক্সিজেনটা দেয়। এবং in the meantime ADP is phosphorylated to ATP via proton motif force generated from the intermembrane space। এই দুটো প্রসেস একসাথে চলছে। B6F এগুলো আর কিছুই নয়, ওদের হচ্ছে তোমার অনুসারে ভাগ করা থাকে। এটা তো তুমি ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে দেখছো, যেটা PS1 PS2। আমি আজকে কিন্তু মোটেই এটা পড়াবো না, কারণ এটা বোটানিক জিনিস, আমি পড়ালে নিশ্চয়ই পড়াতে পারি, কিন্তু আজকে সময় নেই। আমার আজ 8 ঘন্টা বোধহয়, হ্যাঁ ও বাবা 8 ঘন্টাও নেই, 24 মিনিট টাইম হয়ে যাবে আশা করি। জাস্ট এখানে দেওয়া আছে, কিন্তু একই জিনিস আছে। হ্যাঁ, ইনহিবিটরস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট, রোটেনন পেস্টিসাইডে ব্যবহার করা হয়, পেরিসিডিন এ, অ্যামাইটাল, এগুলো ইনহিবিটরস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কিন্তু কোনটা কোনখানে লাগে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, খুব আসে। এই যে দেখো এফএমএন থেকে কিউ সাইকেলের মধ্যে ব্যবহার হয় রোটেনন আর পেরিসিডিন, অ্যামাইটাল এফএমএন থেকে কিউ সাইকেলের মধ্যে, পেপটাইড মানে এই কোথায় গেল অ্যান্টিমাইসিন, হ্যাঁ অ্যান্টিমাইসিন এ বা ডাইমার ক্যাপ্রল, এইগুলো সব হচ্ছে তোমার এফএডি থেকে কিউ সাইকেলের মধ্যে হিন্ডারেন্স। মানে HCN বা H2S এগুলো হচ্ছে সাইটোক্রোম এবার আমরা সোজা চলে আসছি অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার দিয়ে। আমার কিছু খুব একটা বলার নেই এখানে, তোমরা এটা জানো টাইটাল কার্বন দিয়ে। অ্যামোনিয়া হ্যাজ টু বি এলিমিনেটেড। এবার সেই কলেজ থেকে ফোন করে চলছি, অ্যামোনিয়া হ্যাজ টু বি এলিমিনেটেড, আলফা কিটোগ্লুটারেট ইন্ট্রাসেলুলার reuse of urea cycle অলরেডি পড়েছি, অর্নিথিন ইউরিয়া সাইকেল। সেখানে আমি একটা দেখিয়েছিলাম অ্যাসপার্টেট, এখানে অ্যাসপার্টেট আর্জিনো সাকসিনেট শান্ট অফ সাইট্রিক অ্যাসিড। দেখো অ্যামোনিয়াম তোমরা ডিঅ্যামিনেশন ট্রান্সএমিনেশন এগুলো পড়বে, মানে রিইউজ হয় ইউরিয়া সাইকেল। এই রিইউজটাই আলটিমেট ইউরিয়া এক্সপ্রেশন অক্সালো অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সাইকেলে কিছু লেগে যায়। এইটাও একটা ইন্টারকানেক্ট অক্সালো অ্যাসিডে সাইট্রিক একটা আরেকটার সাথে ইন্টাররিলেটেড। নাইট্রোজেন রিমুভাল ফ্রম অ্যামাইনো অ্যাসিড, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে যেকোনো আলফা অ্যামাইনো অ্যাসিড, আলফা কিটো অ্যাসিডে এটা ট্রান্সঅ্যামিন অ্যামাইনো ট্রান্সফারেজের মাধ্যমে আলফা কিটো গ্লুটারেট এল গ্লুটামেট, এটা ট্রান্সঅ্যামিন। আর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন হয়ে গিয়ে ইউরিয়া সাইকেলে অ্যামোনিয়া থেকে ইউরিয়া ফর্মেশন করে ইউরিয়া সাইকেল। তো এইটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন এন্ড ইউরিয়া সাইকেল। নাইট্রোজেন রিমুভাল এটা বলার নেই কিছু, এটা জানো, এটা 4-5টা স্টেপ সবকটাই এখানে বলা হয়েছে। নাইট্রোজেন ক্যারিয়ার্স গ্লুটামেট, গ্লুটামিন, অ্যালানিন, এই কার মধ্যে অ্যামাইনো ট্রান্সফারেজ। এইটা তখনও বলছিলাম যে বলবো পরে। সেটা হচ্ছে গ্লুকোজ অ্যালানিন সাইকেল। গ্লুকোজ অ্যালানিন সাইকেল হচ্ছে অ্যালানিন প্লেজ এ স্পেশাল রোল ইন দ্য ট্রান্সপোর্টেশন অ্যামাইনো। দেখো মাসেল প্রোটিন যখন ভাঙে অ্যামাইনো অ্যাসিডে অ্যামোনিয়াম তো ছাড়ে, এই অ্যামোনিয়াম ছাড়লে ও আলটিমেট গ্লুটামেটে পড়বে। এবার বলাটা শুরু করলাম উপর থেকে, দেখো এরকম একটা সাইকেল নয় কিন্তু এটা প্রপারলি সাইকেল খুব একটা বলবো না, যতক্ষণ না প্রত্যেকটা সাইকেলে ঢুকছে। দেখো আলটিমেট লিভারে যখন আমাদের সেই একই ঘটনা, মানে যখন লিভারে পাইরুভেট, এটা গ্লাইকোজেন ভেঙেই হোক
বা অ্যালানিন ভেঙেই হোক সেটা ব্লাড অ্যালানিনের মধ্যে দিয়ে আসে। অ্যালানিনটা একটা অ্যামাইনো অ্যাসিড পাইরুভেট হয়ে সেটি আলটিমেটলি গ্লুকোজেনেটিক পাথওয়েতে আমরা দেখেওছি সেটা যে অ্যালানিন বা পাইরুভেট গ্লুকোজে রূপান্তরিত হয় এবং সেটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। ব্লাড গ্লুকোজ লেভেল আলটিমেট গ্লুকোজের ফর্মেশন করে, মানে ব্লাড গ্লুকোজ লেভেল আলটিমেটলি যদি যায় মানে মাসেলের মধ্যে যদি যায় সেটা গ্লাইকোলাইসিসে পাইরুভেটে ফর্মেশন। এই পাইরুভেট আলটিমেট সেটা অ্যালানিনে পরিণত করে ভায়া গ্লুটামেট, কারণ মাসেল প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলো গ্লুটামেটের মাধ্যমে পাইরুভেটকে অ্যালানিনে পরিণত করে এবং সেই অ্যালানিনটা মানে গ্লুটামেটটা আসে কোথা থেকে আমরা অলরেডি সেটাও দেখেছি যে গ্লুটামেট আসে সেই আলফা গ্লুটারেট থেকে। সুতরাং এটা মিলে যাচ্ছে অঙ্কটি। এই গ্লুটামেট ওখান থেকে তো পাইরুভেট ও অ্যালানিন হচ্ছে কিভাবে, গ্লুটামেটের মাধ্যমে আলফা গ্লুটারেটে চলে যাচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, আর বাকিটা অ্যালানিন হয়ে ব্লাড অ্যালানিনে মিশে যাচ্ছে, সেই অ্যালানিন আবার পাইরুভেটে তৈরি করছে নিওগ্লুকোজেনেসিস। সেখানে আবার আলফা বিটা গ্লুটারেট গ্লুটামিনে হতে পারে আর ইউরিয়া সাইকেলে দারুণ জিনিস এটা গ্লুকোজ অ্যালানিন সাইকেল। সোর্স অফ অ্যামোনিয়া ফর ইউরিয়া সাইকেল দরকার নেই। দেখতেই পাচ্ছ মানে নাইট্রোজেন কেরিয়ার গ্লুটামেট অ্যালানিন এনজাইম আউটসাইড লিভার অ্যামাইনো ট্রান্সফারেজ গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ গ্লুটামিন সিনথেজ আর একই জিনিস যেটা তখন পড়িয়েছিলাম ইউরিয়া সাইকেল, দারুণ আছে এখানে দেখতে পারো একই জিনিস। ওই অর্নিথিন দেখো বাইরে থেকে ভেতরে ঢুকেছে, একদম নিচের দিকে তাকাও তাহলে দেখতে পাবে সাইটোজল থেকে অর্নিথিনকে ঢোকার পারমিশন আছে মাইটোকন্ড্রিয়ায়, আমি আগেও বলেছি এটাই সিটুলিনে পরিণত হয়। আর আলটিমেট গ্লুটামেট দেখো ঢুকেছে ওপর থেকে মাইটোকন্ড্রিয়ায় ওরও পারমিশন আছে। গ্লুটামেটে পরিণত হচ্ছে অ্যামোনিয়াম আয়ন ছেড়েছে, সেই অ্যামোনিয়াম আয়ন কার্বনমিল ফসফেট লেগে গিয়ে কার্বনমিল ফসফেটের মাধ্যমে অর্নিথিনের থেকে সিটুলিনে পরিণত করেছে। সিটুলিন আলটিমেটলি অর্নিথিন আলটিমেটলি এখান থেকে সিটুলিন থেকে আর্জিনোসাকসিনেট সিনথেস এর মাধ্যমে আর্জিনোসাকসিনিক অ্যাসিড এবং আর্জিনিন তৈরি করে দেয়। বিনিময়ে আমাকে টিউমারেট ছেড়ে দিই, টিউমারেট আবার ওইখানে লেগে যেতে পারে টিউমারিক অ্যাসিড কার্বন। আর আর্জিনেজ হয়েছে, আর্জিনেজ আলটিমেটলি যখন অর্নিথিনে পরিণত হয়, অর্নিথিনে পরিণত হওয়ার সময় ইউরিয়া বাই প্রোডাক্ট। এই ইউরিয়া সাইকেল লিভারে হয় অক্সালো অ্যাসিডেট অ্যাসপার্টেট একই, মানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গুলোই করা যেতে পারে। ওভারঅল কেমিক্যাল ব্যালেন্স রেগুলেশন অফ ইউরিয়া সাইকেল ইজ arginine high concentration arginine stimulate N-acetylation of glutamate by acetyl-CoA। যে হাই কনসেন্ট্রেশন যদি আর্জিনিন থাকে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর তো মানে আলটিমেটলি স্টিমুলেটর N-acetylation glutamate by acetyl-CoA দ্বারা ত্বরান্বিত হয়। যদি সেটা হয় তাহলে আবার সেটা নিউগ্লুকোজেনেটিক পাথওয়েতেও যেতে পারে। ইউরিয়া সাইকেল ডিসঅর্ডার প্রোফাইল ডিসঅর্ডার একটা হচ্ছে কার্বামোইল ফসফেট সিনথেস ডেফিসিয়েন্সি, অর্নিথিন ট্রান্সকার্বামোইলেজ ডেফিসিয়েন্সি, সিট্রুলেনিমিয়া মানে সিট্রুলেন তৈরি হয় না। অটোজোমাল দেখো কিভাবে জেনেটিক ডিসঅর্ডার সবকটাই। আর্জিনিমিয়া অটোজোমাল রিসেসিভ, এর মধ্যে কোনটা কি রোগ কার জন্য হয় খুব আসে, কঠিন প্রশ্ন হলে জিনের নাম দিয়েও আসতে পারে। ইনবর্ন এরর খুব আছে এটা। ফিনাইল কিটোনিউরিয়া তোমরা জানো যে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ তৈরি হয় না, দ্যাট ইজ ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড ইনভলভ হয় এখানে। ম্যাপেল সিরাপ ইউরিন কার জন্য হয়, আলফা কিটো অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এনজাইম। আইসোলিউসিন লিউসিন আর ভ্যালিন অ্যামাইনো অ্যাসিড ইনভলভ হয় মানে ডিসঅর্ডার। অ্যালবিনিজম টাইরোসিন ফর্মেশন ম্যালফা। হিমোসিস্টোনিউরিয়া এটাও মিথিওনিন ডিসপুট হয়। আর অ্যালক্যাপ্টোনিউরিয়া দ্যাট ইজ হোমোজিনেস্টিক অ্যাসিড অক্সিডেজ, এইটার মানে নিউট্রিশনের জন্য টাইরোসিন টু ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন এন্ড ফিনাইলঅ্যালানিনের প্রবলেম। পলিসাইকেল লিভারের ক্ষেত্রে আর মাসেলের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, আরেকবার ছোট্ট করে দিচ্ছি। গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লুকোজ ব্লাডস্ট্রিম দিয়ে যদি আসে গ্লাইকোলাইসিস মাসেলে যদি হয় পাইরুভেট হবে, পাইরুভেট থেকে ল্যাকটেট হবে মানে ইনসাফিসিয়েন্ট অক্সিজেনের উপস্থিতি, এবং ল্যাকটেট আলটিমেটলি অধিক পরিশ্রম করলে সেই ল্যাকটেট কিন্তু লিভারে যাবে এবং লিভার সেটাকে পাইরুভেট তৈরি করবে। খুব ছোট্ট সাইকেল, কিন্তু জানলে অবাক হবে যে এই ছোট্ট সাইকেলটার জন্য নোবেল আছে। দেখো
Carl and Gatwood, Nobel Prize Physiology and Medicine 1947. Most cells, liver cells, kidneys, খাবার বলেছি এখানে উদাহরণ 4টা আশা করি কি আর ঘাবড়ানোর কারণ নেই। যে সার্কিটের কথা বলছিলাম, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, পেন্টোজ ফসফেট পাথওয়ে, গ্লুকোনিওজেনেসিস, পিসিএ সাইকেল হবে ইন্টারলিংক দেখ, ঠিক আছে? এটার সাথে এটার কোনো পার্থক্য আছে? আছে আছে নেই? কেন বলতো? এটা দেখো মাঝখানে ওই সাইকেলটা আছে, এই না, এটা হচ্ছে সেই আইসিটা, এটা হচ্ছে সেই আইসি, বুঝলি না? সবই এর খেলা, বুঝলি? মেটাবলিক পাথ, সুতরাং এই হচ্ছে সেই বায়োসিনথেটিক মেটাবলিক পাথওয়ে, সেই ছক সিলিন্ডারের, যেটা আমাকে বায়োকেমিস্ট্রির প্রতি ভালোবাসা যতটুকু হয়েছে বুঝি না, বিরাট বড় জিনিস তো। সাধারণ বিরোধী ছাত্র, কেমিস্ট্রির ছেলেরাও অনেক বেশি জানে আমাদের থেকে, হয় কিন্তু যতটুকু জানি আজকে, এই ছকটা আমি প্রতিজ্ঞা করেছিলাম শিখবো। এটা কেন এরকম বায়োকেমিস্ট্রির বইয়ে এরকম সার্কিট দেওয়া, এরকম সার্কিট কেন পিসিবি দেওয়া আছে, এটা থেকেই যতটুকু আজকে চেষ্টা করলাম বললাম। থ্যাংকস টু এভরিবডি আমাকে ধৈর্য ধরে শোনার জন্য। বলো অরিজিৎ, আমি স্টপ করছি শেয়ারিং নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ ধন্যবাদ। স্টপ করছি শেয়ারিং, তোমাদের কিছু বলার থাকলে ওদের বলো। যারা স্টুডেন্টস তাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করে নাও আগে। স্টুডেন্টদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আগে তোমাদেরকে জিজ্ঞেস করে নাও কোশ্চেনগুলো, তারপরে আমরা এন্ডিং নোটটা স্টার্ট করব। কিছু থাকলে আমার মেলাটিও ওদের কাছে অ্যাভেলেবেল আছে। তুমি যদি মানে আমি সবকিছুই ওদের কাছেই দেবো, ফলে তুমি অরিজিৎ কাইন্ডলি ওরা যদি কোনো প্রশ্ন নাও করে, যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি তোমার কাছে যেন জানায়। আমি কাছ থেকে প্রশ্নগুলো পেলে তোমার কাছে একদম একদম ধন্যবাদ। এই আমি তোমাদের স্যারকে কিন্তু নাম টাম ধরে ডাকছি, মানে আরে না না একদম আমরা আজকে ক্লাসের একদম তাহলে শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি শুরুতে সত্যি এটা ঠিকই কথা, আমি একটু ফর্মালিটি মেনটেন করছিলাম, কিন্তু এটা একদম মনের কথা যে তুমি আমাদের খুবই প্রিয় দাদা, মানে কেমন লেগেছে, কারণ সত্যি বলতে কি পুরো ব্যাপারটা ওদের জন্য, ওদেরই উদ্দেশ্যে আজকে তোমার আসা, মানে আমাদের একসাথে হওয়া পুরোটাই ওদের উদ্দেশ্যে। ওদের যদি উপকারে আসে মানে সেটার থেকে ভালো বা বড় এক দুজন যদি বলো, যাদের নাম দেখতে পাচ্ছি, দুর্গা, অস্মিতা, সোহম, নাকি কেউ যদি একটুখানি এগিয়ে এসে বলো কোনটার সাথে কোনটা কিভাবে রিলেটেড সেটা নিয়ে একটু অ্যাম্বিগুইটি ছিল। আজকে স্যারের পড়ানো
পর অনেকটাই ক্লিয়ার লাগছে। আমার তো বোটানি ব্যাকগ্রাউন্ড, তো আমার বেসিক্যালি প্লান্ট বেসডই বেসিক কাজগুলো হয়। তো এই যে মানে অ্যানিমালস এর ম্যামালস এর মধ্যে যে কি কি সাইকেলস থাকে, কিভাবে লিঙ্কড আছে, কিভাবে কোন কোন অ্যামিনো অ্যাসিড থেকে আবার থ্যাংক ইউ নেটগেম ফ্যামিলি, থ্যাংক ইউ স্যার। তার মধ্যে আরেকটা কথা আমি যোগ করতে চাই, আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, কারণ সেইটা হলে পড়াশোনাটা অনেক বেশি বোধ বসে যায়, তখন আর কঠিন লাগে না, এটা কাজ মনে হয় না, এটা একটা জীবনের অঙ্গ মনে হয় পড়াশোনাটা। তো এইটা তোমার কাছে কিন্তু ভীষণভাবে শিক্ষণীয়। থ্যাংক ইউ সো মাচ, মানে এটা আমাদেরকে দেওয়ার জন্য এই আনন্দটা। আমি খুব আমি একটা কথা অ্যাড করতে চাই, বলবো? বলো বলো। হ্যাঁ 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 বিপাশা, নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। হ্যাঁ, জাস্ট একটাই কথা বলবো যে বায়োকেমিস্ট্রি অনেকের কাছেই পড়েছি, বিএসসি এমএসসি, বায়োকেমিস্ট্রিটাকে এতটা সহজ করে আজ অব্দি কেউ বলে বাংলা ভাষায় একদম মানে গোড়াতে এসে সহজ করে এতটা কেউ বলে না বা বলার প্রয়োজনও মনে করে। তো এটাই হচ্ছে মেইন কথা, বাকিটা তো যে যতটা শিখে নেবে বই আছে, তো ওটাই খুব ভালো লাগে। একদম একদম ভয় দুঃখ হয়ে থাকে কারো, আমার আজকে সেটাই প্রাপ্ত। আমি বায়োকেমিস্ট্রি বেশি জানি না, আমি পরিষ্কার বলছি, খুব বিরাট কিছু জানি না, অনেক কিছু জানার আছে সমুদ্র বায়োকেমিস্ট্রি, কিন্তু সমুদ্রে ঝাঁপ দিতে ভয় পাবে না কালকে। হ্যাঁ, মানে একদম ঝাঁপ দেবে, সাঁতরাবে, আর জল খাও না, অসুবিধা কি আছে, কিছু অসুবিধা নেই, নাকে মুখে জল ঢুকুক, তবে না শিখবে সাঁতার। কিন্তু এইটা কিন্তু আমার এটা প্রতিজ্ঞা ছিল যে আমি বায়োকেমিস্ট্রিটাকে এইভাবে শিখতে হবে ভালো করে, কিন্তু আমি দরে দরে ঘুরেছি, আমাকে কেউ বলেনি। এমন দুর্বুদ্ধ ভাবে পড়াতো সবাই যে কঠিন হয়ে যেত সবকিছু, মনে হতো আর আর ধরা যাবে না বোধহয় আমার হাতে। হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই অ্যাড করবো, জীবনে তোমরা স্বপ্ন দেখে এখানে ঢুকেছো, তো নেটগেম ফ্যামিলিতে একটু ধৈর্য ধরে থাকবে, কিন্তু ধৈর্য ধরে থাকবে, মানে ধৈর্যটা খুব খারাপ জিনিস। কেন খারাপ জিনিস জানো তো? আমাকে 12 বছর অপেক্ষা করিয়েছে। ধৈর্য খারাপ জিনিস, আমাকে 12 বছর অপেক্ষা করিয়েছে স্কুল থেকে কলেজে যেতে, আমাকে 12 বছর অপেক্ষা করিয়েছে বড় বড় পরীক্ষা ক্র্যাক করতে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ধৈর্য ধরেছিলাম, আর ছাত্রদেরকে না প্রতিদিন শিখেছি পড়ানোর সময়। একটা টিচার তখনই ভালো টিচার যখন সে সারা জীবনের জন্য ভালো ছাত্র, সে ছাত্র হতে হবে, সে ছাত্রের কাছ থেকেও ভালো শিখবে। আমার জীবনে সেদিন প্রাপ্তি যেদিন আমি ছাত্রর কাছে বসে আমি পড়েছি, কেন আমি ছাত্রের সঙ্গে পড়ি, ছাত্র কোনো জিনিস বেশি ভালো জানে তার কাছ থেকে আমি শিখেছি, হয়েছে এই ঘটনা। হ্যাঁ, এবং সেটা কিন্তু আমার গর্বের জায়গা, আমার ছাত্র আমার থেকে বেশি জানে। এটাই হচ্ছে, তোমরাও ঠিক আগামী দিন এরকম শিক্ষক হবে, রিসার্চার হবে, এখান থেকে যারা এখানে স্বপ্ন দেখছো, বছর আসে স্বপ্নে, কিন্তু কোনো রাস্তা সহজ নয়, কোনো রাস্তা সহজ নয়। যেদিন থেকে পড়াশোনা শিখেছো সেদিন থেকে কষ্টকে আমল পড়াশোনা শিখতে হয়, কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, যত পড়াশোনা শিখতে তত পক্ষ খাবে, বয়সে চাকরি পাবে, কিন্তু যেদিন পাবে যে সেটা তো অ্যাচিভ করা, সেটা তো অর্জন করা, নেট পাবে, তার মতো আনন্দ নেই। শুধু নেট কেন, নেট গেট সেট যে কোনো বড় পরীক্ষা দিয়ে দেখবে, আইসিএমআর হোক, মানে যে কোনো পরীক্ষা দিতে থাকে। পিএসসির ভাইবা হয়েছিল যখন আমাদের, মানে ভাইবায় সব গেছিল, আমি একটা মফস্বল স্কুল থেকে যাওয়া, তখন না মানে গল্প করে ফেলছি প্রতিদিন, সরি। না 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 ঠিক আছে, বলো। এই ইন্টারভিউ বোর্ডেরও একটা এক্সপিরিয়েন্স আমার অনেক কিছু শিখিয়েছে। ম্যাটার করে না, যে তোমাকে বললাম এসএনপির কথা, যে তুমি কাউকে দেখো না, কে সাউথ পয়েন্ট, কে কোন জায়গা থেকে এসছে, কিছু না, সবাই ভালো, সবাই ভালো বলে তোমরা এক জায়গায় এসছো আজকে এখানে, সবার উদ্দেশ্য ভালো। আর সর্বোপরি যাদের কাছে এসছো তাদের উদ্দেশ্য ভালো, তারা তোমাকে শেখাতে চায়, তারা তোমাকে জানাতে চায়, তারা তুমি নিজেরাই পড়াতে পারছে, সুন্দর পড়াচ্ছে, কি দরকার আছে আমাকে ডাকার পারে। আমিও রাজ্যে গেছি 2 দিন 3টে দিন, আমিও টেন্স ছিলাম যে কিভাবে 100 প্রেজেন্টেশন করবো পাওয়ার পয়েন্টে, কষ্ট, মানে ভাবছিলাম যে সবার কষ্ট হয়ে যাবে। যাই হোক, তোমরাও ধৈর্য ধরে শুনেছো, থ্যাংকস টু অল। যোগাযোগে থাকবে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, জি জান সে লেগে যাওয়ার,
একদম। থ্যাংক ইউ সো মাচ তন্ময়দা, তোমার সান্নিধ্য পরবর্তীকালেও পাবো এটা আমি জানি। থ্যাংক ইউ সো মাচ। মানে সত্যি আজকের সেশনটা ভীষণ আন্তরিক ছিল, মানে খুব হার্ট টু হার্ট ছিল। মানে আমার পার্সোনালি এই ফিলিংটা খুব মনে হলো, তুমি আমার কেন মানে সবারই দাদা হয়ে গেলে আজকে। তো এটাই বোধহয় পাওনা। আমি শুধু একটাই কথা বলতে চাইছি এখানে, সেটা হচ্ছে যে মানে আমি বিএসসি করেছি, এমএসসি করেছি, তারপর এখন পিএইচডি করছি। তো আমি অনেক টিচারকে দেখেছি, অনেক টিচারের কাছে পড়েছি অবভিয়াসলি, কিন্তু মানে অনেকের যেটা দেখেছি যে অনেকে অনেক কিছু জানে হয়তো, কিন্তু ডেলিভার হয়তো অতটা ভালোভাবে করতে পারে না, বা লাইক ভালোভাবে করতে পারে না বলা উচিত না একজন টিচারের জন্য, মানে হয়তো স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট করতে পারে না। ঠিক আছে, অনেক বড় বড় সায়েন্টিস্টদেরও আমি এটা দেখেছি, যখন তারা মানে কোনো একটা লেকচার দেয় বা কোনো একটা সেমিনারে প্রেজেন্ট করে, তারা হয়তো অনেক কিছু ইনফরমেশন ডেলিভার করে, কিন্তু হয়তো স্টুডেন্টদের সঙ্গে সেইভাবে কানেক্ট করতে পারে না, বা স্টুডেন্টরা ইন্টারেস্ট পায় না। কিন্তু তুমি যেভাবে পড়িয়েছো, মানে মানে আমার খুবই ভালো লেগেছে যে যে কেউ মানে সে তার বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থাকুক বা না থাকুক, সে কতটা জানুক বা না জানুক, সে কানেক্ট করতে পেরেছে। মানে আই হোপ সবাই মানে এই ক্লাসটার সঙ্গে কানেক্ট করতে পেরেছে। অ্যাটলিস্ট আমি তো খুবই এনজয় করেছি ক্লাসটা। মানে বায়োকেমিস্ট্রিকে মানে একটা নতুন ভাবে শেখা, মানে বিএসসি এমএসসি তে তো অনেক বায়োকেমিস্ট্রি পড়েছে, কিন্তু এটা আমার কাছে আবারও একটা নতুন ভাবে জিনিসটাকে শেখা। তো আমার খুবই ভালো লেগেছে, এবং আই হোপ সবারই খুবই ভালো লেগেছে। এন্ড থ্যাংক ইউ তন্ময়দা এগেন, যে আমাদের এই টাইমটা দিয়েছে। জিনিসটি বোঝানো একটু মুশকিল, আমার ভুল ত্রুটি থাকলে তোমরা সংশোধন করবে, জানাবে আমাকে পরে, হ্যাঁ কোন জায়গায় পড়ালে আরো ভালো হয়। আমি প্রতিদিন নতুন করে শিখতে চাই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার, আজকে আপনার পড়ানো তো খুব ভালো লাগলো, এবং আমরা দেখলাম বিভিন্ন পার্টে যে ইনহিবিশন গুলো হচ্ছে না, বিভিন্ন মলিকুল করছে, তো আপনি যদি একটা স্লাইডে বিভিন্ন পার্টে যে ইনহিবিটরের নামটা একটু উল্লেখ করে দেন, খুব ভালো হয় তাহলে। ইনহিবিটর গুলো প্রত্যেকটা শেষে আছে। আচ্ছা, মানে ধরো অ্যাম্ব্রিওলিকের ইনহিবিটর আছে, গ্লাইকোলাইসিসের ইনহিবিটর আছে, ক্রেবস সাইকেলের ইনহিবিটর আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের শেষে ইনহিবিটর আছে। তো তুমি বলেছো, আমি তাহলে একটা কাজ করবো, সবকটা ইনহিবিটরকে এক জায়গায় করে আর একটা শেষে স্লাইড দিয়ে দেবো, দিয়ে আমি স্লাইড শেয়ারে সেটা শেয়ার করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আপনি বায়োকেমিস্ট্রি মহারাজ একদম আমাদের কাছে। ভালো স্টুডেন্ট। ওকে তন্ময়দা, সো অন দ্যাট নোট আজকে তাহলে আর শেষ করছি ক্লাস, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। একদম একদম ঠিক আছে দাদা, রাখ, আজকে সাইন অফ করছি, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।